আমাদের অ্যাডমিশন ব্যাচের ক্লাসগুলো, যে আমরা 10 সপ্তাহ টানা ক্লাস নিব। ক্লাস শুরু হবে 1 জানুয়ারি থেকে, ক্লাস শুরু হবে 1 জানুয়ারি, ক্লাস চলবে 15 মার্চ পর্যন্ত। আমরা 15 মার্চের মধ্যে ক্লাস শেষ করে দিব। এর মধ্যে ফুল বই পড়া হয়ে যাবে আমাদের সকল স্টুডেন্টদের, এবং এর মধ্যে 40টা ক্লাস হবে। আর এই যে 15 মার্চের পরে ভর্তি পরীক্ষা কবে হবে তার কোনো গ্যারান্টি নেই। এরপরে আমরা আবার 10টা রিভাইজ ক্লাস নিব, যাতে তুমি বা সলভ ক্লাস নিব, যে তুমি যখন মডেল টেস্ট দিচ্ছ যে কি সমস্যা হচ্ছে, সমস্যা সলভিং ক্লাস তোমার সাথে শেষ পর্যন্ত লেগে থাকবো আমরা। তো এই 40টা ক্লাস কেউ যদি, আমরা এখানে প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে, মিনিমাম 2 ঘন্টা করে ক্লাস হবে। তবে আমরা তার 2 ঘন্টার মধ্যে শেষ করতে যদি নাও পারি, এমন করব না যে আজকে ক্লাস এখানেই বিদায় সমাপ্ত। আমরা দরকার অতিরিক্ত আরো 30 মিনিট ক্লাস নেব, কোনো সমস্যা নাই। 2 ঘন্টা তুমি যদি ক্লাস করতে পারো, আমরা 3 ঘন্টা ক্লাস নেব। বাট এই যে আমরা 40 দিন আমরা ধরে রেখেছি, আসলে 100 ঘন্টা ক্লাস হবে। এই 100 ঘন্টা যে আমাদের সাথে পড়ালেখা করবে, তার ফুল সিলেবাস আমরা কমপ্লিট করে দিব। এখন পর্যন্ত যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা, আমরা সেটাই প্ল্যান করেছি। দ্য বেস্ট 100 ঘন্টা হতে যাচ্ছে, ঠিক আছে? এই 100 ঘন্টার ক্লাস তুমি জাস্ট আমাদের কথা শুনবা। দেখো, এখানে কয়দিন আছে আমরা যদি একটু হিসাব করি, আমি এখানে মূলত 75 দিনের হিসাব ধরেছি। 75 দিন আমরা যদি একটু গুণ করি, সবাই আমাকে একটু গুণফলটা জানাও তো। 75 × 24 ঘন্টা, আমাকে একটু সবাই গুণফলটা জানাও। কে জানাতে পারে সবার আগে দেখি। রাসেল কবির বলেছে বেস্ট 100 আওয়ার। আমরা আশা করছি 75 × 24 ঘন্টা কে জানাতে পারে? হ্যাঁ, একজন বলেছে ভাই শুনেই ভয় লাগছে। শুনে ভয় লাগার কিচ্ছু নাই। মানে তোমার আগে যারা চান্স পেয়েছে তারা অন্য প্রতিষ্ঠানগুলোতে কয়টা করে ক্লাস একটু দেখে দেখে নিও। তারা কিন্তু অনেক কম ক্লাসে, তারা কিন্তু অনেক কম ক্লাস, কোনো ব্যাপার আমাদের এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আমরা না পড়ায় কোনো কোনো ক্লাস আমরা না পড়ায় ছাড়বো না। তোমার মাথার মধ্যে প্রবেশ করে তাহলে 1800 ঘন্টা, সেই 1800 ঘন্টার মধ্যে 100 ঘন্টা, 1800 ঘন্টা, ঠিক আছে। এই 1800 ঘন্টার মধ্যে 100 ঘন্টা তুমি যদি ক্লাস করো, আর নিজে তুমি যদি আরো ধরো, আরো এক জায়গায় 100 ঘন্টা ক্লাস করলা ধরলাম, তোমার কিন্তু হিউজ ইনপুট হয়ে গেল। তোমার কাজ হবে এই যে 1800 ঘন্টা আছে, 1800 ঘন্টা, এই 1800 ঘন্টাকে 45 দিনকে ভাগ করে ফেলতে হবে। আমি ভাগ করে দিচ্ছি, তাহলে এখন একটু গুণ করো। 45 কেন, তোমরা একটু গুণ করে ফেলো যে ঘটনাটা কিভাবে ঘটাতে হবে, আমি একদম ক্লিয়ার করে দিই। তুমি 1800 ঘন্টাকে 75 দিন, তো 75 গুণন, তুমি 6 ঘন্টা করে ঘুম দাও। 75 × 6 দেখি, কমেন্ট করো। 75 × 6 কত? আমার কাছে ক্যালকুলেটর, আমি নিজেই ওপেন করি, তোমাদের কমেন্টের অপেক্ষা থাকা লাগবে না আমার। 450 ঘন্টা হলো তোমার ঘুম। 450 ঘন্টা দিবা তুমি, হলা পিওর ঘুম দিবা, ঠিক আছে? প্রতিদিন আমি ধরে নিলাম যে তোমার খাওয়া দাওয়া, গোসল এবং এই অতিরিক্ত রেস্ট, আরো অতিরিক্ত রেস্ট, অন্যান্য খাওয়া, গোসল, রেস্ট, একদম ঘন্টা অনুসারে পড়ালেখা করতে হবে, টাইম নাই। খাওয়া, গোসল, রেস্ট। ভাইয়া আমি দেখো হাইয়েস্ট দিলাম, হাইয়েস্ট আমি দেখো 3 ঘন্টা দিলাম। 3 ঘন্টা আসলে লাগে না, তারপরও দিলাম। তোমার রেস্টের দরকার আছে, ব্রেনের ফুর্তির দরকার আছে। দেখো, এই হয়ে গেল 225 ঘন্টা। এই 225 ঘন্টা 1800 থেকে আমরা এগুলো বিয়োগ দিব। 450, 450 বিয়োগ 225, তাহলে তোমার হাতে থাকলো মোট 1125 ঘন্টা পড়ালেখা করার। এই 1125 ঘন্টার মধ্যে তুমি অবশ্যই হাইয়েস্ট 200 ঘন্টা তুমি ব্যয় করবা অ্যাসিস্টেড লার্নিং এ। এটা তুমি যে কোনো জায়গায় অবশ্যই, এখন এমন কেউ পাওয়া যাবে না যে কোথাও না কোথাও ক্লাস করবে না। তুমি 200 ঘন্টা ব্যয় করবে অ্যাসিস্টেড লার্নিং এ। অবশ্যই অবশ্যই বাকি বাকি 900 ঘন্টা, আরো 25 ঘন্টা মাইনাস, বাকি 900 ঘন্টা ভাইয়া নিজে পড়তে হবে। তুমি যদি এই 900 ঘন্টা নিজে পড়ো, তাহলে অন্তত পক্ষে ইনশাল্লাহ আশা করতে পারো তুমি ভালো জায়গায় চান্স পেতে যাচ্ছ। তাহলে ভাই দিনে কতটুকু পড়তে হচ্ছে আমাকে? তাহলে দেখো, এই যে 900 ঘন্টা তোমাকে নিজে পড়তে হবে, তার মানে এই 900 ভাগ 75, তোমাকে প্রত্যেক দিন এখানে দেওয়া আছে 12 ঘন্টা পড়তে হবে। এখন কলেজ নাই তো 12 ঘন্টা তো পড়াই যাবে, ঘুম থেকে উঠে পড়া শুরু করতে হবে। এই 12 ঘন্টা পড়া নিয়ে লেগে থাকতে হবে ভাইয়া।
এই হলো কথা। আমি আগের দিনও বলেছিলাম 16-17 ঘন্টা পড়া যেতে পারে, কিন্তু ইফেক্টিভলি 12 ঘন্টা 10 ঘন্টা পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে এই 100 ঘন্টা তোমরা আমাকে দিবা, আর এই যে বাকি 12 ঘন্টার মধ্যে কিন্তু শুধুমাত্র যে একটা টেবিলে বসে পড়ালেখা করবে তা না, এর মধ্যে তুমি অবশ্যই বিগত বছর প্রশ্ন সলভ করবা, এর মধ্যে তুমি বিভিন্ন রকম পরীক্ষা দিবা, পরীক্ষার রেজাল্ট দেখবা, প্রশ্ন অ্যানালাইসিস করবা, পড়ালেখা নিয়েই থাকবা, এতে কোনো সন্দেহ নেই, পড়ালেখা নিয়েই থাকবা। সো থাকলে মাত্র কিন্তু 75, মাত্র 3-4 মাসের ব্যাপার, মাত্র 120 দিনের ব্যাপার। সো কিন্তু এই 120 দিনের মধ্যে প্রথম 75 দিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম 75 দিনে আমি বলবো তোমাদের বেস্ট ইনভেস্টমেন্ট হবে, কেউ যদি পড়া শিখতে চাও এই আমাদের সাথে এই 100টা ঘন্টা আমাদেরকে দিতে হবে। দ্যাট উইল বি এনাফ তোমার পুরো সিলেবাস কমপ্লিট করার জন্য। এই 100 ঘন্টা কিন্তু এটাও কিন্তু পড়ালেখার মধ্যেই, দেখো তোমার আলটিমেট পড়ালেখা কতক্ষণ হয়ে যাচ্ছে, আলটিমেট পড়ালেখা কিন্তু তোমার দিনে 16 ঘন্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আলটিমেটলি দেখো 200 ঘন্টা ভাগ 75, আলটিমেটলি কিন্তু তোমার দিনে 2-3 ঘন্টা চলে যাচ্ছে অ্যাসিস্টেড লার্নিং এ। তাহলে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বুঝায় বলার চেষ্টা করলাম, যারা এইচএসসি 21 কিভাবে সময়টাকে কাজে লাগানো উচিত। সময় ভাগ করলে, সময় চাইলে সময় কাজে লাগানোই যায়, ডিপেন্ড করে তুমি সময়টা কিভাবে কাজে লাগাচ্ছ, ঠিক আছে? ওকে, মেডিকেল এক্সামের পসিবল ডেট কবে? অনেক কিছুর উপর নির্ভর করে মেডিকেল এক্সাম। আবারও বলে দিচ্ছি যে মেডিকেল এক্সামের পসিবল ডেট আমরা যদি একটু ক্যালেন্ডারের দিকে তাকাই, তাহলে কোনো এক এপ্রিল মাসের কোনো এক শুক্রবার, আমি আমার সামনে এই মুহূর্তে ক্যালেন্ডার আছে, আমি জানাচ্ছি যে কোন কোন ডেটে পরীক্ষা হতে পারে, সর্বোচ্চ পরীক্ষা কোন কোন ডেটে হতে পারে। 4, 1, 8, 15, 22 না হলে 29, ডিপেন্ড করে যে কবে কোন ঘটনা ঘটছে। সো এর মধ্যে রোজা টোজা কবে আছে তার উপর অনেক কিছু নির্ভর করে, ঠিক আছে? সো অনেক কিছুর উপরে নির্ভর করে ইনশাল্লাহ। সো এপ্রিল মাসের কোনো এক শুক্রবার, এপ্রিলের কয়েকটা তারিখে পরীক্ষা হতে পারে। এপ্রিল মাসের 1 তারিখ, নাহলে 8 তারিখ, নাহলে 15 তারিখ, নাহলে 22 তারিখ, নাহলে 29 তারিখ, যে কোনো একদিন হতে পারে। এখানে একটা কিন্তু আছে, ইফ যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে, আবার যদি অমিক্রন চলে আসে। গত বছরও কিন্তু, এই বছরও কিন্তু এপ্রিল মে এই দুইটা ছিল মানে করোনা বাড়ার সবচেয়ে বড় সময়। তো এই সময় যদি ভাইয়া করোনা চলে আসে, তাহলে চাইলেও কিন্তু পরীক্ষার এপ্রিলে হবে না, পরীক্ষা তখন আবার মে জুন জুলাইয়ের দিকে চলে যাবে। তো বলা কঠিন পরীক্ষা আসলে কবে হবে, কিন্তু এই যে কোনো ডে আমাদেরকে ধরে রাখতে হবে পরীক্ষা হবে 1 এপ্রিল, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। কিন্তু বলা খুবই কঠিন, কারণ তোমাদের রেজাল্ট এখনো হয় নাই। তোমাদের রেজাল্ট হবে, রেজাল্ট কবে হতে পারে? তোমাদের কি আইডিয়া, কতদিনের কয় তারিখে রেজাল্ট হবে বলো তো? রেজাল্ট কবে হতে পারে? কোজা 2 তারিখ মেবি, কি লেখছে এটাও বুঝলাম না। মার্চে না হলেই ভালো হয়, মার্চে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। 1 সেকেন্ড দাঁড়াও, তো এখানে দেখতে পাচ্ছি অনেকে বলে জানুয়ারির ফার্স্ট উইকে 6 আওয়ারের কম ঘুমাইলে কি কোনো প্রবলেম হবে? 6 আওয়ারের কম ঘুমানো ঠিক হবে না, তুমি 6 আওয়ার ঘুমাও। কারণ 6 আওয়ারের কম ঘুমালে একটু মাথা ব্যথা করতে পারে, পড়া ভুলে যাবা, তো নিজের ব্রেনটাকে তো পুরোপুরি ফাংশনে দিতে হবে, ঠিক আছে? ফেব্রুয়ারি ফার্স্ট উইকে, হ্যাঁ। আর রেজাল্ট হওয়ার কথা অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে রেজাল্ট হওয়ার কথা। তো এই যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে রেজাল্ট হবে, এর সাধারণত 1 মাস পরে সার্কুলার হয়। রেজাল্টের 1 মাস পরে মেডিকেলের সার্কুলার হয়, মার্চে হবে সার্কুলার। এপ্রিলের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো পরীক্ষা এপ্রিলে হবে, এই ধরেই আমরা পড়ালেখা করব, ঠিক আছে? অনেকেই বলেছে যে ভাইয়া আমার এত মার্ক কাটা যাবে, যাদের অনেক মার্ক কাটা যাবে তাদের জন্য খুবই কঠিন হবে ঢাকা মেডিকেল চান্স পাওয়া, 5 মার্ক পর্যন্ত সম্ভব হয়তো বা ফেব্রুয়ারি 7-এর মধ্যে, হ্যাঁ। তাহলে ঠিক আছে, সো তাহলে আমরা জেনে গেলাম ইনশাল্লাহ। তাহলে শুরুতে একটু বলে নিলাম, আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়বো, সমন্বয় নিয়ন্ত্রণ। যদিও ডিএমসি ডিমার্স এর ইউটিউব চ্যানেলে কিন্তু এই চ্যাপ্টারের উপরে বেশ কিছু টপিক দেওয়া আছে, আলোচনা করা আছে, কিন্তু তোমরা যারা এইচএসসি 21 তারা কিন্তু এই চ্যাপ্টারটা আসলে পড়ো নাই, কারণ তোমাদের এটা শর্ট সিলেবাসে ছিল না। কিন্তু আমি আজকে তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়াই দিব, তোমরা চোখ মানে একদম মন প্রাণ সাথে নিয়ে আমার সাথে ক্লাসটা করবা ইনশাল্লাহ। এই চ্যাপ্টারের উপর ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে। সবার কাছে আপডেটেড বইটা আছে কিনা? এটা একদম বাজারের সবচেয়ে লেটেস্ট আপডেটেড বই, এই বইটাই আমরা পড়ে ফেলবো। বই শুধু দাগায় দিব না, আমি জিনিসটা কিভাবে মনে রাখতে হবে সেটাও বলে দিব। চ্যাপ্টারটার নাম দেখো, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। সো আমাদের পুরো বডির, এই যে আমি কথা বলছি, এই যে আমি ছোট থেকে বড় হলাম,
এই সবগুলাই কিন্তু মূলত এই চ্যাপ্টারটার কারণে, চ্যাপ্টার নাম্বার 8। আমি ছোট থেকে বড় হলাম গ্রোথ হরমোনের কারণে, আর আজকে আমি তোমাদের সামনে কথা বলছি, এটা কিন্তু পুরো ব্রেনের কাজ। আমার কথা বলা, ব্রেন ঠিক করে দিচ্ছে আমি কোন কথাটা বলবো, ব্রেন সিগন্যাল দিচ্ছে যে আমি ঠোঁটগুলো নাড়াবো, আমার জিহ্বাটা নাড়াবো। তাহলে পুরো কাজটাই কার কাজ? ব্রেইনের কাজ। কথা পরিষ্কার? ঠিক আছে। এখন খুবই গুরুত্বপূর্ণ, একদম প্রথম প্যারা থেকে এই যে লাইনটা পড়তে হবে সেটা হলো উদ্দীপনা। উদ্দীপনা গ্রাহক অঙ্গের নাম কি? দেখো পরীক্ষায় প্রশ্ন আসবে যে উদ্দীপনা, আমাদের মনে করো এই তোকে আমি একটা চর মারবো, দেখো তোমাকে একটা আমি হুমকি দিলাম, এই যে কথাটা বললাম, এই কথাটা তুমি কোন দিক দিয়ে শুনলা? কানে শুনলা। তোমার আমাদের যে কান, সেই কানের মধ্যে কিন্তু আমাদের কথা শোনার জন্য কিছু রিসেপ্টর থাকে। তাহলে আমাদের কানে কথা শোনার জন্য যে রিসেপ্টর গুলা থাকে, কানে কি থাকে? রিসেপ্টর থাকে যারা রিসিভ করবে। তাহলে আমাদের কানের যে রিসেপ্টর গুলা, সেইগুলোর নাম তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনোই আসবে না, কিন্তু তারপর জাস্ট তোমাদেরকে জানানোর জন্য আমি জানিয়ে দিলাম। সেই রিসেপ্টর গুলাকে বলা হয় হেয়ার সেল। এই সেলগুলোর নাম হলো হেয়ার সেল। তাহলে আমাদের কানের যে রিসেপ্টর, সেই রিসেপ্টর গুলাকে বলা হয় হেয়ার সেল। তাহলে তোকে আমি চর মারবো, এই কথাটা তুমি বুঝলা, কথাটা গ্রহণ করলো কে? রিসেপ্টর। মনে রাখতে হবে যে কোনো উদ্দীপনাকে কে গ্রহণ করে? যে কোনো উদ্দীপনাকে গ্রহণ করবে হলো রিসেপ্টর। এই রিসেপ্টরের মাধ্যমে গৃহীত হয়। ঠিক আছে, এরপর খেয়াল কর, রিসেপ্টর সেটাকে গ্রহণ করলো, সেটাকে বহন করে কে? সেইটাকে কিন্তু বহন করে স্নায়ু বা নিউরন, এবং তারপর ইফেক্টরের সাহায্যে সেটা প্রতিক্রিয়া ব্যক্ত হয়। তাকায় দেখো, তাহলে তোমাকে আমি চর মারবো কথাটা বললাম, এই কথাটা গ্রহণ করলো কে? তোমার যে কান আছে সেই কান। কানের মধ্যে কারা? কানের মধ্যে রিসেপ্টর। রিসেপ্টরগুলোর নাম কি? হেয়ার সেল। তারপর সেই কথাটা কিন্তু তোমার স্নায়ু, কোন স্নায়ু? 8 নাম্বার স্নায়ু। 8 নাম্বার স্নায়ুটার নাম হলো অডিটরি স্নায়ু। এই অডিটরি স্নায়ু পথে সেইটা চলে গেল কোথায়? এই অডিটরি স্নায়ু সেটাকে কি করলো? বহন করলো। বহন করে সেইটাকে ভাইয়া নিয়ে গেল তোমার মস্তিষ্কে। এই যে অডিটরি স্নায়ু সেটাকে নিয়ে গেল তোমার কোথায়? মস্তিষ্কে। এই ব্রেইনে গিয়ে তারপর জিনিসটা কিন্তু তুমি বুঝলা। ব্রেইনের আমরা এই জায়গায় ব্রেইনকে ধরলাম যে ব্রেইন হলো ইফেক্টর অর্গান। ব্রেন তারপর কি বলবে? কি তুই আমাকে চর মারবি? ব্রেন কিন্তু তারপর পাল্টা নতুন সিগন্যাল পাঠাবে আবার স্নায়ুর মাধ্যমে। এবার সিগন্যালটা পাঠাবে কোথায়? তোমার জিহ্বার মধ্যে, যাতে জিহ্বা দিয়ে তুমি কথা বলতে পারো। বলবে যে তুই আমাকে চল মারলে তোকে আমি লাথি মারবো। জিহ্বা দিয়ে ঠোঁট নাড়িয়ে তুমি তখন সেই কথাটা বললা। তাহলে এখানে 3টা জিনিস আমাদের লাগবে। কথাটা রিসিভ করার জন্য আমার লাগবে রিসেপ্টর, বহন করার জন্য আমার লাগবে স্নায়ু, আর ব্রেইন থেকে কি আসবে? আমাদের ব্রেইনটা হলো ইফেক্টর। তাহলে যে কোনো কাজের জন্য আমাদের 3টা জিনিস লাগে। খুবই গুরুত্বপূর্ণ, বইয়ের মধ্যে এই জিনিসগুলো বুঝে বুঝেই পড়তে হবে, এইভাবেই পড়তে হবে। একটা হলো রিসেপ্টর, আরেকটা হলো বহনকারী যেগুলো হলো নিউরন বা স্নায়ু, আর হলো ইফেক্টর। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে প্রতিক্রিয়া ব্যক্ত হয় কোনটার সাহায্যে? উত্তর হলো ইফেক্টর। গৃহীত হয় কোনটার সাহায্যে? উত্তর হলো গ্রাহক অঙ্গ বা রিসেপ্টর। খুবই 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 গুরুত্বপূর্ণ এই কথাটা। যারা এই চ্যাপ্টারটা এখনো পড়ো নাই, আমার কথা শুনলেই ইনশাল্লাহ পড়া হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা এইখানে জেনে গেলাম। এখান থেকে আশা করি পুরোপুরি তোমরা উত্তর করতে পারবা। প্রথম প্যারা থেকে আর কোনো প্রশ্ন আসবে না। আমি চলে যাচ্ছি স্নায়বিক সমন্বয় এই অংশটুকুতে। আজকে আমরা এই অংশটুকুই মূলত আলোচনা করব। হরমোনাল অংশটুকু আমরা আগামীকাল আলোচনা করব। দৌড়ায় লাভ নাই, তোমাদের কাজে লাগবে এমন ভাবে জিনিসটা আমাদেরকে পড়তে হবে। এবার আমরা পড়বো হলো স্নায়ুতন্ত্র। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। দেখি আমাকে একটু কেউ সবাই বলো তো, মানব শরীরে, এইটাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন হতে পারে, মানব দেহে কত ধরনের কত ধরনের কলা আছে? দেখি কে বুঝতে পারে প্রশ্নটা এবং কে উত্তর দিতে পারে। মানব শরীরে কয় ধরনের কলা আছে? যারা এখনো এতজন ক্লাস করছে একটু শেয়ার করে দাও। ক্লাস করছো 300 জন, শেয়ার করছো মাত্র 40 জন, এটা কেন? একটু শেয়ার করে দাও। ফাইন। তাহলে মানব শরীরে কত ধরনের কলা আছে? আচ্ছা, এটা তোমরা উত্তর করতে থাকো। আরেকটা কথা বলে দিই, আমাদের এই যে দাগানো ক্লাস, এই ক্লাসে দাগানো ক্লাসের পিডিএফ তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবা। আমাদের যে গ্রুপ আছে
ডিএমসি ড্রিমার স্বপ্ন যাদের সাদা অ্যাপ্রন, সেই ডিএমসি ড্রিমার স্বপ্ন যাদের সাদা অ্যাপ্রন সেই গ্রুপে তোমরা কিন্তু দাগানো বইয়ের পিডিএফ আপলোড হয়ে যাবে, এবং ভবিষ্যতে এই চ্যাপ্টারের উপর যে লেকচার নোট যেটা আসলে স্বয়ং সম্পূর্ণ তোমাদের জন্য, সেইটাও আমরা সেই গ্রুপেই আপলোড করব। কেউ যদি সেই গ্রুপে অ্যাড না থাকো সেই গ্রুপে অ্যাড হও। ঠিক আছে, আমিনা, ইসরাত, সুমি আক্তার, আদিবা সবাই বলেছে মানব শরীরে 4 ধরনের, খুবই গুরুত্বপূর্ণ কথা, মানব শরীরে 4 ধরনের কলা বিদ্যমান। কি কি 4 ধরনের কলা, এইটা একটু কমেন্ট করে জানাও দেখি। তোমার একটু ব্রেনটা কাজে লাগাও, আমার ব্রেন তো আমি খাটাচ্ছি, তোমারও ব্রেনটা একটু খাটাও। কোন কোন 4 ধরনের? ফ্যান্টাস্টিক, রাসেল কবির বলেছে যোজক কলা, একটা হলো যোজক কলা, একটা হলো পেশি কলা, ভেরি গুড, একটা হলো আবরণী কলা, একটা হলো আবরণী কলা, আর 4 নাম্বারটা নাম হলো, যেটা আমি লাল কালি দিয়ে লিখলাম, সেটার নাম হলো স্নায়ু কলা। খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে কলা কয়টা পরীক্ষায় আসবে, নিচের কোনটা মানব শরীরের কলা নয়? এই যে স্নায়ু কলা, এরা কিন্তু সবার বস, এই স্নায়ুকলা কিন্তু সবার জন্য, সবার বস, স্নায়ুকলা হলো সবার বস। দেখো সব কলা 4টা, কিন্তু স্নায়ুকলা সবার বস। বস কেন সবার বস? কারণ তোমরা স্ট্রোকের নাম শুনেছো, যেখানে একটা পাশ প্যারালাইজ হয়ে যায়, প্যারালাইসিসের নাম শুনেছো। সো এই যে প্যারালাইজড হয়ে যায়, খেয়াল করো তো, একটা মানুষের একটা পাশ পুরা প্যারালাইজড, ওই জায়গার মাংসগুলা কিন্তু একদম ঠিক আছে, পেশি কলায় কিন্তু কোনো সমস্যা নাই, ওই জায়গার রক্ত কিন্তু একদম ঠিক আছে, যোজক কলায় কোনো সমস্যা নাই, ওই জায়গার যে চামড়াটা কি পুড়ে যায়, চামড়াটাও কিন্তু একদম ঠিক থাকে, চামড়াতেও কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু ভাইয়া, তারপরও ওই মানুষটা তার হাত এবং তার পা নড়াইতে পারে না। প্যারালাইসিস রোগী যদি কখনো দেখে থাকো, থাকতে পারে তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, তোমার চাচা, হতে পারে যে প্যারালাইসিস হয়ে গেছে একটা পাশ। খেয়াল করবা, ওই প্যারালাইসিস যে হয়েছে, তার মাংসগুলা কিন্তু ঠিকই আছে, তার যোজক কলা কিন্তু ঠিকই আছে, তার আবরণী কলা কিন্তু ঠিকই আছে, কিন্তু তারপরও সে প্যারালাইসিস। কারণ কি? কারণ সমস্যাটা হয়েছে তার স্নায়ু কলায়, তার স্নায়ু কলা নষ্ট। স্নায়ু কলা হলো সবার বস, বস যদি ভাই কাজ না করে, এরা কেউই কাজ করতে পারবে না। তাহলে আমরা আজকে একটা বস চ্যাপ্টার পড়তেছি, এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা না পড়ে এই চ্যাপ্টারটা না পড়ে কেন এইচএসসি পরীক্ষা হলো আমি বুঝতে পারি না, এত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ঠিক আছে, স্যার যে এইচএসসি তে ফেল করবে সে কি জীবনেও মেডিকেলের স্বপ্ন দেখতে পারবে না? খুবই কঠিন এইচএসসি তে ফেল করে মেডিকেলে চান্স পাওয়া, এগুলো হবে আসলে খুবই আহ দূর স্বপ্ন। এইচএসসি তে তুমি ফেল করবা কেন? এই পড়ালেখা দিয়ে ভাই মেডিকেলে চান্স হয় না। সত্য কথাটা বলে দিলাম, আমি তোমাকে পজিটিভ কথা বলতে পারতাম, কেন হবে না, অবশ্যই হবে। ওগুলো ওসব মোটিভেশনাল কথাবার্তা অনেক বলা যায়, কিন্তু বাস্তবতা অনেক আলাদা। বাস্তবতা হলো যে এই মেডিকেল ভর্তি পরীক্ষায় তারাই চান্স পায় যারা হলো অসাধারণ ভাবে পড়ালেখা করে, এতে কোনো সন্দেহ নেই। তুমি পড়ালেখা করবা সাধারণের চেয়েও খারাপ, তুমি ফেল করবা, অসাধারণ ভাবে যারা পরিশ্রম করবে তারাই চান্স পাবে। কথাটা খুবই ক্লিয়ার, বারবার করে বলছি, পরিশ্রম হতে হবে ভাইয়া, সাধারণ না। সাধারণরা কিন্তু এখানে চান্স পায় না, অন্যের যে অসাধারণ আর 10 জন যেভাবে পড়েছে তার চেয়ে বেশি পড়তে হবে। ঠিক আছে, আমার এখানে নেটে কোনো প্রবলেম নাই, অনেক জায়গায় নেটে প্রবলেম থাকতে পারে। এই ক্লাস কিছু আমরা অবশ্যই একটা সময় ইউটিউব দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওকে। আগস্ট ব্যাচের ক্লাস আজকে দিয়ে শুরু হয়ে গেল। তোমরা অ্যাকচুয়ালি 1 তারিখ থেকে সবার ক্লাস নতুন রুটিন অনুসারে শুরু হবে, এট এ স্ট্রেচ 40 দিনের 100 ঘন্টার পুরো ম্যারাথন ক্লাস। ঠিক আছে, ওকে। সো তাহলে স্নায়ু কলা নষ্ট হয়ে গেলে কিন্তু পুরো শরীর প্যারালাইসিস, তার মানে কতটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা আজকে পড়ছি। তাহলে দেখো, আমাদের পুরো শরীরের সাথে তাকায় দেখো, পরিবেশের সাথে সুসম্পর্ক রক্ষা করার জন্য কোন তন্ত্রটা? উত্তর হলো আমাদের স্নায়ুতন্ত্র। ঠিক আছে, স্নায়ুতন্ত্র কাকে বলে রিডিং করে নিবা। এইবার পরীক্ষার জন্য 10 স্টার ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসছে, ভ্রূণীয় একটোডার্ম থেকে স্নায়ুতন্ত্রে উৎপত্তি লাভ করে। সব ভুলে যাবা, আজকে যা যা পড়াইলাম এই জিনিস তুমি যদি ভুলে যাও, তুমি পরীক্ষায় গ্যারান্টি দিলাম চান্স পাবা না। এটাতে দেখো 7 স্টার মারি দিলাম। ভ্রূণের কোথা থেকে আসে? একটোডার্ম। আমরা সবাই জানি ভ্রূণের 3টা স্তর মানুষের ক্ষেত্রে, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেজোডার্ম। তাহলে স্নায়ুটা কোথা থেকে আসে? এই যে একটোডার্ম থেকে। ভাইয়েরা আমার, একটোডার্ম থেকে আর কি কি আসে আমরা একটু জেনে নেই। একটোডার্ম থেকে আর কি কি আসে আমরা চলো একটু জেনে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্নায়ু কলা। অনেকে অনেক সূত্র পড়তে পারো, কিন্তু
এই দুইটা কথা ব্রেনের মধ্যে বাকি জীবনের জন্য সেট করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। যতই সূত্র পড়ো তুমি কোনো লাভ নাই তুমি যদি এই দুইটা ভুলে যাও। ভ্রূণীয় এক্টোডার্ম থেকে আসে স্নায়ু কলা এবং আবরণী কলা, ঠিক আছে। আর আমাদের দাঁতের ক্ষেত্রে একটা জিনিস থাকে যেটা বাইরে থেকে দেখা, দাঁতের যে সাদা অংশ সেইটাকে বলে এনামেল। এই তিনটা তথ্য অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এক্টোডার্ম থেকে কোন তিনটা জিনিস আসে? স্নায়ু কলা, আবরণী কলা, ঠিক আছে। মোট কলাই তো আমাদের চারটা, মোট কলা কয়টা? কলা চারটা। দেখো চারটা কলার দুইটাই কিন্তু এক্টোডার্ম থেকে আসে ভাইয়েরা আমার। আর যে দুইটা কলা, একটা হলো যোজক কলা, আরেকটা হলো পেশি কলা। এইভাবে পড়তে হবে পড়ার সময় পড়ালেখা। সবাই বলো তো এই দুইটা কোথা থেকে আসে, দেখি কে কমেন্ট করে জানাতে পারে। যারা এখনো ডিএমসি ড্রিমার্স এর কোর্স ফি সম্পর্কে জানো না, জানিয়ে দিই। এখন পর্যন্ত তোমাদের অনেকেরই অনুরোধ সাপেক্ষে 5,500 টাকা কোর্স ফি, আজ 2 দিন কাল পর্যন্ত 5,500 টাকা থাকবে, তারপর কোর্স ফি হয়ে যাবে 6,000 টাকা। চাইলে এখনো তোমরা জয়েন করতে পারো। 5,500 টাকা এককালীন ফি, এবং আমরা যা পড়াবো, তুমি বললাম তো পরীক্ষা হলে যাই জাস্ট বলবা যে ভাইয়া যা পড়াইছেন তাই আসছে ইনশাল্লাহ, ঠিক আছে। ভাইয়া মেডিকেল কোর্সে 50টা ক্লাস পার সাবজেক্ট হবে নাকি টোটাল? বলে কি এই মেয়ে, 50টা ক্লাস পার সাবজেক্ট করার টাইম আছে নাকি? কয় কি 50টা ক্লাস পার সাবজেক্ট মানে তো 150 ক্লাস, 150 ক্লাস তোমার 90 দিনে কিভাবে নেওয়া সম্ভব? টোটাল 50টা ক্লাস, তোমার প্যারা খাওয়ার কিচ্ছু নাই, তুমি শুধু ক্লাসটাতে উপস্থিত থাকবা। সিলেবাস কিভাবে শেষ হবে সেটা আমাদের দায়িত্ব। ওকে, ফ্যান্টাস্টিক। সাদমান সাকিব শামস কিভাবে পারতেছে আমি জানি না, এই বাচ্চা তো এইচএসসি 23-এর বাচ্চা, ও কিভাবে এখনই পারতেছে এটাই তো বুঝলাম না। দেখো আমাদের মেসোডার্ম থেকে আসে বাকি দুইটা কলা, যোজক কলা এবং পেশি কলা, আর এক্টোডার্ম থেকে আসে দুইটা কলা। কিভাবে পারতেছে তাহমিনা, তারানিহা, তাসমিয়া, তুমি কিভাবে পারছো আমি ঠিক জানি না। ভাইয়া এগুলো প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ। রিফা, ভেরি গুড। তাহলে যোজক কলা এবং পেশি কলা, হ্যাঁ, এইগুলো আসলে মেসোডার্ম থেকে। সো দ্যাট ইজ বিউটিফুল, তুমি কিন্তু পেরে গেলা। যারা পেরেছো খুবই সুন্দর। এবার স্নায়ুতন্ত্রের কাজ, এখানে অনেকগুলো কাজ দেওয়া আছে, তুমি শুধুমাত্র হেডলাইন গুলো রিডিং করবা। দেখো, উদ্দীপনায় সাড়া দেওয়া, তারপরে বাইরের কাজের সাথে সমন্বয় নিয়ন্ত্রণ, দেহের সাম্যাবস্থা বজায় রাখা। পরীক্ষায় আসতে পারে দেহের সাম্যাবস্থাকে ইংরেজিতে কি বলে? এটাকে বলে হোমিওস্ট্যাসিস। দেখো নামটা কত সুন্দর, নামটার মধ্যে কি দেওয়া আছে? হোমিও। হোমিও মানে কি? হোমিওপ্যাথি কিন্তু না, এটা হোমিও। এই হোমিও কথাটা এসেছে হোম থেকে। হোম মানে আমাদের বাসা। বাসা বলতে, হোমিও বলতে এখানে আমাদের বাসা বলতে আমাদের শরীরটাকে বোঝানো হচ্ছে, শরীরের ভেতরের অবস্থা। যারা আমার কথা শুনছে, আমি কিন্তু দ্রুত পড়াচ্ছি, কিন্তু যারা কথা শুনবে তারা কিন্তু বুঝতে পারবে। তাহলে হোমিও বলতে বোঝায় শরীরের ভেতরের অবস্থা। আর স্ট্যাসিস মানে কি? স্ট্যাসিস শব্দের অর্থ থামানো, থেমে থাকা। তাহলে থেমে থাকা, শরীরের ভেতরের অবস্থাটা যেমন আছে সেই রকমই যাতে থাকে, এই এই ব্যাপারটা কি বলা হয়? হোমিওস্ট্যাসিস। কোনো কারণে তোমার ব্লাড প্রেশার বেড়ে গেল, বিপি বলি আমরা, ব্লাড প্রেশার, শরীরের কাজ হলো সেই ব্লাড প্রেশারটাকে কমিয়ে আনা, যাতে তুমি স্বাভাবিক অবস্থায় চলাচল করতে পারো। কোনো কারণে তোমার শরীর থেকে সোডিয়াম কমে গেল, তোমার শরীরের কাজ হবে সোডিয়ামটাকে বাড়ানো। তুমি মনে করো দিনের পর দিন, মনে করো তুমি রেজাল্ট খারাপ করলা, তোমার কিন্তু ধরো এইচএসসি তে গোল্ডেন পাওয়ার কথা, কিন্তু ধরো তুমি খুব দুষ্ট, তুমি এইচএসসি তে পড়ালেখা করো নাই, তোমার বাপ মায়ের মুখে চুনকালি মেখে তুমি এইচএসসি তে ফেইল করলা, তোমার বাবা তোমার ভাত বন্ধ করে দিল বাসায়, তোমাকে এক রুমে বন্দি করে দিয়ে তোমাকে তোমার বাসায় বন্ধ করে দিল যে তোর আর খাওয়া লাগবে না, তোর পিছনে আমি আর অন্ন ধ্বংস করব না। তখন কি হবে? তোমার শরীরে রক্তে কি হয়ে যাবে? গ্লুকোজের পরিমাণ কমে যাবে। তখন কি করতে হবে? সেই গ্লুকোজের পরিমাণটাকে, তোমার শরীর চেষ্টা করবে বাড়ানোর। এই যে বাড়ানোর চেষ্টা করা, এই প্রচেষ্টা কি বলা হয়? হোমিওস্ট্যাসিস। পুরো শরীরকে জাস্ট স্বাভাবিক অবস্থায় ধরে রাখা, এটাই কিন্তু হোমিওস্ট্যাসিসের কাজ। শব্দগুলো আকাশ থেকে পড়ার মতো কিছু নাই। তারপর দেখো, সংবেদী অঙ্গসমূহকে কার্যকর করা, তথ্য সংরক্ষণ, বিভিন্ন কাজের সাথে সংরক্ষিত হওয়া। ভাইয়া এই জিনিস পরীক্ষায় আসবে না, শুধুমাত্র একবার রিডিং পড়বা। কখনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোনটা স্নায়ুতন্ত্রের কাজ নয়, দ্যাট উইল বি এনাফ, ঠিক আছে। এইবার স্নায়ুতন্ত্রের গঠন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, স্নায়ুতন্ত্রের গাঠনিক একক দুই ধরনের, নিউরন এবং নিউরোগ্লিয়া। নিউরন এবং নিউরোগ্লিয়া সবাইকে একটু বলে দেই। তুমি যে ঘরটাতে আছো, এই মুহূর্তে তুমি নিশ্চয়ই একটা ঘরে বসে ক্লাস করছো,
ঠিক আছে, যারা এখনো তার বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও নাই, একটু শেয়ার করে দাও। বন্ধু বান্ধবকে একটু মেনশন করো না, ক্লাসটাতে আসুক, দেখো কত কিছু জানতে চায়। দেখো, আমরা যে ঘরে থাকি, সেই ঘর, তোমার যে বাড়িটা, সেই বাড়িটাকে ভাঙলে কিন্তু দুইটা জিনিস পাওয়া যাবে। এক হলো ইট, আরেকটা হলো সিমেন্ট। দেখো, শুধুমাত্র ইট দিয়ে কিন্তু একটা ঘর তৈরি করতে পারবা না। সেখানে কিন্তু আঠার মতো ইটগুলোকে যুক্ত রাখার জন্য সিমেন্ট লাগবে। আমাদের তন্ত্রটা এরকম। আমাদের স্নায়ুতন্ত্রের মূল এককের নাম নিউরন। এই কথাটা একটা এই কথাটা একটা মূর্খ লোকও পারবে, যে স্নায়ুতন্ত্রের মূল এককের নাম কি, মূল এককের নাম নিউরন। কিন্তু ভাইয়া, নিউরন গুলোকে একে অপরের সাথে যুক্ত রাখতে হবে। এই যে নিউরন গুলোকে একে অপরের সাথে যুক্ত রাখে, তাদের কি বলা হয়? নিউরোগ্লিয়া। গ্লিয়া মানেই হলো গ্লু, গ্লু মানেই হলো সিমেন্ট। তাহলে দেখো, আমাদের স্নায়ুতন্ত্রকে আমরা কিন্তু একটা ঘরের সাথে তুলনা করতে পারি, নিউরন এবং নিউরোগ্লিয়া। আশা করি সবাই মনে রাখবা। তাহলে গ্লিয়া মানে কি? আঠা। তাহলে নিউরনের যে আঠা, সেটাকেই আমরা বলবো হলো নিউরোগ্লিয়া। হোপফুলি জিনিসটা মনে থাকবে। তাহলে নিউরন এবং নিউরোগ্লিয়া, আশা করি তোমাদের সবার এই কথাটা মনে থাকবে। কথা কি পরিষ্কার? ঠিক আছে। সো আমরা নিউরন সম্পর্কে আগে জানবো, তারপরে কিন্তু নিউরোগ্লিয়া সম্পর্কে জানবো। সবার আগে আমি নিউরোগ্লিয়া গুলা পড়াই দিতে চাই, কারণ এই জায়গাটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটাই পোলাপান কিন্তু পারে না, নিউরোগ্লিয়া। তাহলে আমরা আজকে পড়তে যাচ্ছি, এই মুহূর্তে পড়তে যাচ্ছি কি? নিউরোগ্লিয়া। আমি যা পড়াচ্ছি সবাইকে কিন্তু কমেন্ট করে জানাইতে হবে। যাদের ধৈর্য আছে, 1-1.5 ঘন্টা যারা 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 আমার কথা শুনবে, কথা শুনলেই কাজ হয়ে যাবে। তুমি জাস্ট কথা শুনে বইটা একবার পড়বা, দ্যাট উইল বি এনাফ। ঠিক আছে, ওকে। সো নিউরোগ্লিয়া, নিউরন যে যোজক টিস্যুর ভিতরে সুরক্ষিত থাকে। এবার তাকায় দেখো, তাহলে নিউরোগ্লিয়া গুলো কি ধরনের টিস্যু? তাকায় দেখো, যোজক টিস্যু। ভাই, নিউরনটা কিন্তু স্নায়ু কলা, কিন্তু নিউরোগ্লিয়াটা কিন্তু যোজক কলা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নিউরোগ্লিয়া কি ধরনের কলা? যোজক কলা। 1 নাম্বার কথা, নিউরোগ্লিয়া কয় ধরনের? 3 ধরনের। কি কি? একটা নাম অ্যাস্ট্রোসাইট। ভাইয়া, সাইট মানে হলো কোষ, আর অ্যাস্ট্রো মানে হলো স্টার। তাহলে আমরা এখন নিউরোগ্লিয়া নিয়ে পড়ালেখা করছি। অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রো শব্দের অর্থ হলো তারা। একবার যেটা পড়বা পরীক্ষায় সেটাই কিন্তু পারবা। তারার মতো কোষ, তার নাম হলো অ্যাস্ট্রোসাইট। এইটা হলো একটা। তাহলে এরা দেখতে কিসের মতো হবে? তারার মতো। অলরেডি দেখো, নামের মধ্যে উত্তর দেওয়া আছে। তারপর অলিগোডেন্ড্রোসাইট। ভাইয়া দেখো তো, সাইট মানে হলো কোষ, অলিগো কথাটার অর্থ কি? অলিগো কথার অর্থ, অলিগো শব্দের অর্থ হলো অল্প। তুমি যখনই কোথাও অলিগো কথাটা পাবা, মনে রাখবা, অলিগো শব্দের অর্থ হলো অল্প। অলিগোডেন্ড্রোসাইট, অলিগো শব্দের অর্থ হলো অল্প। তাহলে অলিগোডেন্ড্রোসাইট অল্প। কথা পরিষ্কার? তাহলে আমরা সবাই জানি যে একটা নিউরনের একটা এক্সন থাকে, কিন্তু অনেকগুলা ডেনড্রাইট থাকে। মাথার চারপাশে অনেকগুলা ডেনড্রাইট থাকে। যেই নিউরনের অনেকগুলা না, মাত্র কয়েকটা ডেনড্রাইট থাকে, অল্প কয়েকটা ডেনড্রাইট থাকে, যেই কোষে, তাকে বলা হয় অলিগোডেন্ড্রোসাইট। সো তাকায় দেখো, এটা কিন্তু নিউরন না, কিন্তু এটা নিউরনের মতো একটা কোষ, যার কয়েকটা এরকম ডেনড্রাইট আছে, যার এরকম কয়েকটা ডেনড্রাইট আছে। তাহলে তাকায় দেখো, এটাকে বলা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। আমরা একটু তাকায় দেখি, অলিগোডেন্ড্রোসাইট। সো এখানে কম অভিক্ষেপ যুক্ত, কম অভিক্ষেপ কয়টা হবে? কম হবে। অলিগো মানেই কি? অলিগো মানেই কম। আমি কিন্তু আবার প্রশ্ন করব। ওকে, লাস্ট কথা, দেখো মাইক্রোগ্লিয়া। নাম শুনেই বোঝা যাচ্ছে, মাইক্রো মানে ছোট, এগুলো হলো ক্ষুদ্র আঠালো কোষ, এরা মাইক্রোগ্লিয়া। তাহলে সবাই আমাকে একটু নামগুলো কমেন্ট করে জানাও। যারা এই মুহূর্তে ক্লাস করছো, ক্লাসটা একটু শেয়ার করতে পারো। আর নিউরোগ্লিয়া নামগুলো কমেন্ট করে জানাও, এখনই পড়া হয়ে যাবে। অ্যাস্ট্রোসাইট মানে তারা, অলিগো মানে কম, মাইক্রো মানে ক্ষুদ্র। যে এইটুকু শুনবে তার কিন্তু এই জিনিস ব্রেনের মধ্যে বাকি জীবনের জন্য ঢুকে যাবে, অর্থ বুঝলেই পড়া হয়ে যাবে। অলিগোস্যাকারাইড, ইয়েস, অলিগো কথাটা সেখান থেকে এসেছে। এক এক এডিশনে এক এক রকম দেওয়া, এটা লেটেস্ট এডিশন, লেটেস্ট এডিশনটা পড়তে হবে, লেটেস্ট এডিশন পড়া ছাড়া আর কোনো গতি নাই। সবাইকে অবশ্যই এই নতুন বই নিতে হবে। আমাদের যে কোর্স আছে, সেই কোর্স যারা ফুল প্যাকে সাবস্ক্রাইব করছে, তারা নতুন কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আহ 4 প্রকারটাকে 3 প্রকার করে নাও, ফ্যান্টাস্টিক। সবাই একটু কমেন্ট করে জানাও।
নামগুলো একটু লিখো, নামগুলো একটু নিজের হাতে বাংলায় লিখো, নামগুলো একটু কষ্ট করে লিখো, লিখলে পরীক্ষায় যায় আর ভুল হবে না। তাহলে বিভিন্ন প্রকার নিউরোগ্লিয়া কোষ, তাহলে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট এবং মাইক্রোগ্লিয়া, আশা করি সবাই পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এবার পরীক্ষায় প্রশ্ন আসবে যে এদের মধ্যে কোনটা নিউরনের পুষ্টি সরবরাহ করে। মনে রাখতে হবে নিউরনের পুষ্টি সরবরাহ করে হলো অ্যাস্ট্রোসাইট। ভাইয়া পরীক্ষায় এটাই আসতে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ যে পুষ্টি সরবরাহ করে কে, পুষ্টি সরবরাহ করে হলো অ্যাস্ট্রোসাইট। তাহলে আমরা এইভাবে মনে রাখবো। কিভাবে মনে রাখবো আমরা? অ্যাস্ট্রোসাইটের আ আর সাথে মনে রাখবো পু, তাহলে আপু। তাহলে পুষ্টি সরবরাহ করে কে? পুষ্টি সরবরাহ করে অ্যাস্ট্রোসাইট। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, দুইবার করে বললাম, আর বলবো না। এরপরে প্রশ্ন আসবে, দেখো, স্নায়ুরজ্জুর মাইলিন আবরণ তৈরি করে। মাইলিন আবরণ জিনিসটা কি? এই জিনিস তো তোমরা অনেকেই চিনো না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে তাকায় দেখো, 3 ধরনের নিউরনের একটা ছবি দেওয়া আছে। আমাদের নিউরন গুলো কেমন হয় এগুলো আমি খুবই দ্রুত পড়াচ্ছি। দেখো আমাদের নিউরন গুলো কেমন হয়। আমাদের নিউরন গুলো, এই হলো একটা নিউরন, এই হলো তার এক্সন। এই জিনিসটা পড়াইতে হবে নতুন করে, এই জিনিস তোমরা অলরেডি পারো, যা অলরেডি পারো সেটাতে সময় দিব না আমরা। এইটা হলো অ্যাক্সন। অ্যাক্সনটা কিন্তু এরকম লম্বা একটা সুতা, কিন্তু এই অ্যাক্সনের গায়ে কিছু কোষ যুক্ত থাকে। অ্যাক্সনের গায়ে কিছু কোষ যুক্ত থাকে। এই কোষগুলোর নাম হলো অলিগোডেন্ড্রোসাইট। ভাইয়েরা আমার, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিস তো ভাইয়া, বেশিরভাগ বাচ্চা কাচ্চাই পারবে না। যারা ক্লাস করছে, যেই 308 জন, যারা অলরেডি কিছু বাচ্চা আছে যারা ঝরে পড়েছে, কিছু বাচ্চা আছে না প্রাইমারি স্কুলে পড়তে পড়তে ঝরে পড়ে, কারণ তাদের পড়ালেখায় মন নাই। যারা ঝরে পড়লো তাদের পড়ালেখায় মন নাই। অলিগোডেন্ড্রোসাইট, পরীক্ষা প্রশ্ন আসবে, এই আবরণটার নাম হলো মাইলিন আবরণ। যেই সকল কোষের মাইলিন আবরণ থাকে, নিউরন কিন্তু আর কিছুই না, তোমার বাসা বাড়িতে যে তার দিয়ে কারেন্টের কানেকশন দেওয়া, সেই কারেন্টের কানেকশন, নিউরন গুলো হলো জাস্ট কারেন্টের কানেকশন। নিউরন কিন্তু আর কিছুই না কারেন্টের কানেকশন ছাড়া। সো এই নিউরন গুলা কিন্তু, যাদের এরকম মাইলিন আবরণ থাকে, তাদের স্পিড অনেক বেশি হয়। আর যাদের এরকম মাইলিন আবরণ থাকে না, তাদের স্পিড হয় কম। সো মাইলিন আবরণের কাজ হলো তুমি যাতে খুব দ্রুত অনুভূতিগুলা বুঝতে পারো। তাহলে এই অলিগোডেন্ড্রোসাইট কি তৈরি করে? মাইলিন আবরণ তৈরি করে। আমি যা পড়ালাম এগুলো থেকেই কিন্তু 2 দিন পরে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে স্নায়ুরজ্জুতে মাইলিন আবরণ তৈরি করে কে? অলিগোডেন্ড্রোসাইট। পারা যাবে। এইবার মাইক্রোগ্লিয়া দেখো, মাইক্রোগ্লিয়ার কাজটা কিন্তু ফ্যাগোসাইটোসিস করা, জীবাণু খেয়ে ফেলা। তাকায় দেখো, পরীক্ষায় প্রশ্ন আসবে গতিশীল কারা? মাইক্রোগ্লিয়া। এবং তোমাদের আশা করি সবার মনে আছে, ফ্যাগোসাইটোসিস এই কথাটার সাথে কিন্তু ম্যাক্রোফেজের নাম জড়িত। ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজের ভাই হলো মাইক্রোগ্লিয়া। আমাদের বডিতে এক এক জায়গায় কিন্তু ম্যাক্রোফেজ থাকে। আমাদের বডিতে, ব্রেনে যে ম্যাক্রোফেজ গুলা থাকে তাদের নাম হলো মাইক্রোগ্লিয়া। পরীক্ষায় কিন্তু এভাবেও প্রশ্ন আসতে পারে, ব্রেনের রূপান্তরিত ম্যাক্রোফেজের নাম কি? উত্তর হলো মাইক্রোগ্লিয়া। ঠিক আছে, তাহলে রূপান্তরিত ম্যাক্রোফেজের নাম কি? রূপান্তরিত ম্যাক্রোফেজের নাম হলো মাইক্রোগ্লিয়া। যারা এখনো বুঝতে পারছো না, ম্যাক্রোফেজ থাকে হলো রক্তে, আর ম্যাক্রোফেজের একগুলো এ হলো চাচাতো ভাই, বা বলা যেতে পারে ম্যাক্রোফেজের বংশধর, যার নাম মাইক্রোগ্লিয়া। সেও কিন্তু ব্রেনে যে জীবাণুগুলা প্রবেশ করে তাদেরকে ফ্যাগোসাইটোসিস করে। তাহলে দেখো, খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই মানে খুবই, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে বলে আমি মনে করি না। তাহলে অ্যাস্ট্রোসাইটের কাজ হলো পুষ্টি, তো নিউরনকে পুষ্টি দেওয়া। অলিগোডেন্ড্রোসাইটের কাজ হলো মাইলিন আবরণ তৈরি করা। ঠিক আছে, আর মাইক্রোগ্লিয়ারের কাজ হলো ফ্যাগোসাইটোসিস। সো আমরা এইভাবে মনে রাখতে পারি যে আপুকে আর ওমাকে, ওমা মানে মাকে তুমি বলছো ও মা আমাকে মাফ করে দাও, তার মানে আ দিয়ে অ্যাস্ট্রোসাইট পুষ্টি, অলিগোডেন্ড্রোসাইট মাইলিন। ঠিক আছে, ঠিক আছে। সো মাফ চাচ্ছ তুমি, দ্যাটস দ্য থিং, তুমি মনে রাখার জন্য মনে রাখতে পারো। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি অসংখ্য জন ক্লাস করছো এই মুহূর্তে, সবাই তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারা যাবে। এটা কি এক প্রকারের মনোসাইট? ফ্যান্টাস্টিক, সাদমান সাকিব শামস তো ফ্যান্টাস্টিক। ইয়েস, এটা এক প্রকারের মনোসাইট, খুবই ভালো, খুবই ভালো সাদমান সাকিব শামস। পোডোসাইট, ফ্যাগোসাইটোসিস মানে কি? যারা এখনো ফ্যাগোসাইটোসিস মানে জানো না, তারা কেন জানো না আমি জানি না। ফ্যাগোসাইটোসিস মানে হলো জীবাণু খেয়ে ফেলা, জীবাণু ভক্ষণ।
ফ্যাগোসাইটোসিস মানে হলো জীবাণুকে, ফ্যাগোসাইটোসিস মানে হলো জীবাণুকে ভক্ষণ করা। ওকে, ফাইন। মাত্র ঠিক আছে, যারা ক্লাস করছো, আপু আমাকে মাফ করো, ইয়েস, এভাবে মনে রাখা যেতে পারে, আপু আমাকে মাফ করো, তারপর আমারটা অমা অমা দিয়ে মনে রাখতে পারো। সো মনে রাখলেই কিন্তু আমার এই জায়গাটা পড়া হয়ে গেল। আবারও বলছি, পরীক্ষার জন্য এই টপিকটা, পরীক্ষার জন্য এই টপিক 7 ইজ ইম্পর্টেন্ট। এই টপিক থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে, এইটাই স্বাভাবিক। প্রশ্ন আসবে না এইটাই অস্বাভাবিক, এখান থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে। ঠিক আছে, সো একটা সুন্দর জিনিস শিখে ফেললাম আমরা, একদম ক্লাসের শুরুতে একটা দারুণ জিনিস শিখে ফেললাম। ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব বই কি নিউ এডিশনের কিনতে হবে? তুমি যদি পুরাতন এডিশন খুব ভালো করে পড়ে থাকো তাহলে নিউ এডিশন না কিনলেই চলবে। আমি যে পড়াবো, আমরা যে ডিএমসি ডিমার্সে পড়াবো, তখন তুমি শুধুমাত্র বইটা একটু খালি যে তথ্যটা চেঞ্জ আসে সেই তথ্যটা আপডেট করে নিতে পারবা। আর যদি তুমি অনেক পুরাতন বই পড়ো তাহলে নতুন বইটা পড়াটাই বুদ্ধিমানের কাজ হতে যাচ্ছে। ঠিক আছে, ওকে। সো ইনশাল্লাহ আশা করি পারবা। এইবারে যে টপিকটা পড়বো, তাহলে আমরা এর পরের টপিকটা পড়বো হলো নিউরন। নিউরন থেকে আমরা এইবার পড়ালেখা করব। এতক্ষণ তোমরা নিউরন সম্পর্কে পড়াই নাই। একটু সবাই একটু খালি কমেন্ট করে জানাও যা পড়াচ্ছি সেটা কি ব্রেইনে প্রবেশ করছে কিনা, বুঝতে পারছো কিনা। কারণ বুঝতে না পারলে বুঝতে পারছো কি না, হ্যাঁ না কি না, একটু জানাও। কারণ না হলে আমাকে আর একটু স্লো করে দিতে হবে, কারণ এই চ্যাপ্টার তো তোমরা পড়ো নাই। এখন আমি তো একবারই পড়াই দিচ্ছি, ব্রেনের মধ্যে প্রবেশ করতেছে কিনা। জেরিন ডিপ্রেসড হওয়ার কিচ্ছু নাই, খুব অল্প কিছু চেঞ্জ আসছে, খুবই অল্প কিছু, তোমার বইয়ের সাথে মিলাই দেখো, খুবই অল্প কিছু চেঞ্জ আসছে, সে অল্প তথ্যগুলো অ্যাড করে নিলেই হবে। হ্যাঁ, খুব ভালোভাবে বুঝতে পারছি সুরাইয়া, জি স্যার। তাই আবার জেরিন বলছে বুঝতে পেরেছে। তাসনুবা মেহেরিন এশা ও বুঝতে পেরেছে। মনিরুল, ইয়েস, মনিরুল বলছে ব্রেইনে প্রবেশ করতেছে। হ্যাঁ, এই তথ্য, এই কথাটা আমি খুব পছন্দ করি, ব্রেইনে প্রবেশ করা। ব্রেইনে প্রবেশ করা মানে ব্রেনে সেট হয়ে যাওয়া। আমরা কিন্তু অনেক কিছু শুনি, সব কথা কিন্তু ব্রেনে প্রবেশ করে না। শুনি আমরা অনেক কথা, কিন্তু সব কথা কিন্তু আমাদের মগজে প্রবেশ করে না। কানে কিন্তু অনেক কথা ঢোকে, মগজে ঢোকাতে হবে। প্রতিটা কথা আমার খুবই দামি। আমার সব সময়ের কথা কিন্তু দামি না, কিন্তু যে ক্লাসগুলোতে নিব ভবিষ্যতে, এখন যে নিচ্ছি, প্রতিটা কথা দামি। ঠিক আছে, ওকে। অহনা বুঝতে পেরেছে, ডিরেক্টলি ব্রেনে যাচ্ছে। সাইফুল ফ্যান্টাস্টিক, ওকে, থ্যাংক ইউ। সাইফুল কে যেন ওর বাবার অ্যাকাউন্টে ক্লাস করছে। এবার দেখো নিউরন নিয়ে পড়ালেখা করবো। নিউরন, ভবিষ্যতে যারা ব্রেইনের ডাক্তার হতে চাও তারা এই অংশটুকু খুব ভালো করে পড়বা। কারণ তুমি এখন থেকে যা জানবা এটা কিন্তু তুমি ভবিষ্যতে মেডিকেলেও কাজে লাগবে। দেখো, এই নিউরন কিন্তু আমাদের স্নায়বিক সমন্বয়ের প্রধান সমন্বয়কারী। পরীক্ষায় এই নামটাও আসতে পারে যে প্রধান সমন্বয়কারী কে, এটাও আসতে পারে। স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী এককটা কি? স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী এককটার নামই হলো নিউরন। দ্যাটস দ্য বিউটিফুল থিং। ঠিক আছে, এই নিউরন দিয়েই কিন্তু, যার নিউরন যত শার্প সে মেডিকেল ভর্তি পরীক্ষা হলে তত ধুমায় এমসিকিউ দাগাতে পারবে। যার নিউরনে যত বেশি তথ্য জমা থাকবে সে কিন্তু ধুমায় তত বেশি ভালো পারফর্ম করতে পারবে। সেজন্য নিউরন নিউরন টপিকটা খুব ভালো করে পড়তে হবে। আমরা সবাই ছোটবেলায় পড়েছি নিউরনের দুইটা অংশ, একটাকে বলা হয় কোষ দেহ বা সোমা। উচ্চারণটা কিন্তু সোমা না, সোমা হলো মেয়ের নাম, আর এটা হলো সোমা। সোমা মানে হলো দেহ, আর প্রলম্বিত অংশ মানে যে অংশটাকে বলা হয় নিউরাইট। সো আমরা সবার আগে কোষ দেহ থেকে পড়বো। এখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে মনে রাখতে হবে যে, দেখো, নিউরন কিন্তু একটা কোষ, তার মানে প্রত্যেকটা কোষে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, প্রত্যেকটা কোষে প্লাজমা মেমব্রেন থাকবে এবং সাইটোপ্লাজম থাকবে। ভাইয়েরা আমার, যে কোনো একটা কোষ হওয়ার শর্ত, কাউকে যদি বলা হয় যে ভাইয়া একটা কোষ হওয়ার জন্য আপনি 3টা শর্তের কথা বলেন, শর্ত ভাইয়া মাত্র 3টা জিনিস থাকাই লাগবে। এক হলো প্লাজমা মেমব্রেন, দুই হইল, 3 হইল নিউক্লিয়াস, আর এই প্লাজমা মেমব্রেন এবং নিউক্লিয়াসের মাঝামাঝি যে জায়গাটা, সেটাকেই কিন্তু বিজ্ঞানীরা সেটার নাম দিয়েছেন সাইটোপ্লাজম। মনে রাখতে হবে নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের অংশ নয়, আমি কিন্তু এটা অনেক ক্লাসে বলেছি। সো খুবই গুরুত্বপূর্ণ কথা, সাইটোপ্লাজম। সো নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের অংশ না, সাইটোপ্লাজম। ওকে, কথা পরিষ্কার? তাহলে পৃথিবীতে এমন কোনো কোষ নাই যাদের এই 3টার একটা নাই। ব্যতিক্রম আছে কয়েকটা, যাদেরকে আমরা অনেক সময় কোষ বলি, যেমন আরবিসি। আরবিসির কিন্তু ভাইয়া এই নিউক্লিয়াসটা নাই। ঠিক আছে, অনুচক্রিকা,
অনুচক্রিকা, এইটারও কিন্তু ওই নিউক্লিয়াসটা নেই। এগুলাকে আলটিমেটলি সেভাবে এগুলোকে কিন্তু কোষ বলা হয় না, এগুলোকে অনেক সময় কর্পাসালস বলা হয়, বা এগুলোকে পুরোপুরি কোষের মর্যাদা দেওয়া হয় না আসলে অনেক সময়। সেই জন্য পৃথিবীর প্রত্যেকটা কোষের এই তিনটা জিনিস থাকা লাগবে, এই তিনটা জিনিস ছাড়া পৃথিবীতে কোনো কোষ হবে না। এছাড়াও দেখো নিউক্লিয়াসের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, মসৃণটা না কিন্তু, এবং মুক্ত পলিরাইবোজোম নিসেল দানা থাকে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, যারা ক্লাস করছো, নিসেল দানা কোথায় থাকে? মনে রাখতে হবে নিসেল দানা থাকে নিউরনে। নি ফর নিসেল, নি ফর নিউরন, নিউরনে থাকে হলো নিসেল দানা। আর এইখান থেকে যে লাইনটা তুমি খেয়াল করবা, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরীক্ষায় এই তথ্যটা মসৃণ করে দিতে পারে। কথা পরিষ্কার? ঠিক আছে, সো আমরা মোটামুটি জেনে গেলাম। এইবার এগুলো সবই কোষ দেহে থাকে। কোষ দেহের বাইরে কি থাকে? তাকায় দেখো, নিউরাইট, এটাকে বলে প্রলম্বিত অংশ, এক্সন এবং ডেনড্রাইট, এটা আমরা আগে থেকেই জানি। এইগুলাকে বলে ডেনড্রাইট, এইগুলাকে বলে ডেনড্রাইট, ডেনড্রাইট, ডেনড্রাইট। আর যেটা সোজা নিচের দিকে নেমে গেল, একদম সোজা, এই ভিতরের চিকনটা, বাইরের গুলা কিন্তু না, ভেতরের চিকনটাকে বলা হয় এক্সন। এই যে গোলাপি কালারের গুলা কিন্তু তোমার মাইলিন শীট। তাকায় দেখো, এই যে গোলাপি কালারের এই জিনিসটাকে বলা হয় মাইলিন শীট। কথা পরিষ্কার? মাইলিন আবরণ। ওকে, ঠিক আছে, ফাইন। সো কে একটা মেনশন দিচ্ছে, ফাইন। সো তাহলে তাকায় দেখো, এইবার এখানে দেখো ছবির মধ্যে দেওয়া আছে সোয়ান কোষ। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, নিচের কোনটা নিউরনের অংশ নয়? ভাইয়া, সোয়ান কোষ কিন্তু নিউরনের অংশ নয়। সো নিউরনের অংশ কি তাহলে? কোষ দেহ, ডেনড্রাইট, এক্সন, নিউক্লিয়াস, নিসেল দানা, এইগুলা কিন্তু নিউরনের অংশ। সোয়ান কোষটা কিন্তু, এই যে সোয়ান কোষ ভাইয়া, এইটা নিউরনের চারপাশে আবরণ হিসেবে থাকে, কিন্তু এইটা কিন্তু নিউরনের অংশ নয়। আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি। তো একটু আগেই পড়িয়েছি, মাইলিন শীট তৈরি করে। সবাই একটু কমেন্ট করো তো, আমাকে জানাও তো দেখি, মাইলিন আবরণ তৈরি করে কোন মাইক্রোগ্লিয়া? দুঃখিত, মাইলিন আবরণ তৈরি করে কোন নিউরোগ্লিয়া? কোন নিউরোগ্লিয়া মাইলিন আবরণ তৈরি করে? দেখি কে শিখলো এতক্ষণ যে ক্লাস নিলাম, কার কার ব্রেনে প্রবেশ করেছে। ফ্যান্টাস্টিক। নিশাত তাসনিম বলেছে অলিগোডেন্ড্রোসাইট। খুবই ভালো, খুবই ভালো নিশাত, ভেরি গুড আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তুমি যে কথা মনোযোগ দিয়ে শুনছো আমি খুবই খুশি। বিহেভিয়াল ও বলেছে, বিহেভিয়াল মোস্ট প্রবলি সাদিয়া, সাদিয়া ও বলেছে অলিগো। এক্সাম ব্যাচে কি দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হবে? রিমঝিম বৃষ্টি, এক্সাম ব্যাচে দাগানো বইয়ের পিডিএফ তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমাদের বইয়ে তোমাদেরকে দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হবে। যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবে অবশ্যই অবশ্যই তারা দাগানো বইয়ের এবং লেকচার নোটস এর অ্যাক্সেস পাবে এবং এক্সাম দেওয়ার অ্যাক্সেস পাবে। ঠিক আছে? মাইক্রোগ্লিয়া, মনরূপ মাঝি ভুল করেছে, ভুল করেছে। রিদওয়ান, জুই, আফরিন, মরিয়ম, সবার ঠিক আছে। একটু কমেন্ট করো না, দেখি না কতটুকু। মাইলিন আবরণ তৈরি করে কে? ও কিন্তু ভুল করলো, যা পড়াবো সেটাই কাজে লাগবে। মাইলিন আবরণ, মাইলিন আবরণ তৈরি করে, মাইলিন আবরণ তৈরি করে কে? ফ্যান্টাস্টিক, খুবই ভালো। ঠিক আছে, সুমি আক্তার ভাই, আমি আদ্রিতা, থ্যাংক ইউ আদ্রিতা। ওকে, অলিগোডেন্ড্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট সবাই পেরেছে, দুই একজন ভুল করেছে। তাহলে কোন নিউরোগ্লিয়া তৈরি করে? অলিগোডেন্ড্রোসাইট। কিন্তু তুমি একটু আগে ছবির মধ্যে কি দেখলা? একটু আগে তুমি ছবির মধ্যে দেখলা ওই জায়গায় লেখা হলো সোয়ান কোষ, ওই জায়গায় লেখা হলো সোয়ান কোষ। সো এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে মাইলিন আবরণ এই দুইটা কোষই তৈরি করে, অলিগোডেন্ড্রোসাইটও করে, আবার সোয়ান সেল সেও কিন্তু করে। পার্থক্য আছে। আমি খুব ঠান্ডা মাথায় বলছি, খুব ঠান্ডা মাথায়। আমাদের স্নায়ুতন্ত্র এটা দুই ভাগে বিভক্ত, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, এই দুইটাকে একসাথে বলে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। এই মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে একসাথে বলে সিএনএস, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর এইখান থেকে যে স্নায়ুগুলা বের হয়ে আসে, এইগুলো দিয়ে তৈরি হয়, এই গোলাপি জিনিসগুলো দিয়ে তৈরি হয়, সেটাকে বলে পিএনএস
বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। মনে রাখতে হবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্রে যে নিউরনগুলা থাকে সেই নিউরনগুলাতে মায়েলিন আবরণ তৈরি করে সোয়ান কোষ। আর যেই নিউরনগুলা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে, যেগুলো ব্রেনের মধ্যে থাকে, সেইগুলাকে তৈরি করে অলিগোডেন্ড্রোসাইট। দুইজনই একই কাজ করে, দুইজনই আবরণ তৈরি করে, কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তৈরি করে অলিগোডেন্ড্রোসাইট আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে তৈরি করে সোয়ান কোষ। কথাটা বুঝে আসছে কিনা আমি জানি না, আবারও আমি কালার করে দিচ্ছি। দেখো, এই সকল জায়গায় থাকে অলিগোডেন্ড্রোসাইট, যেগুলো কমলা কালার, আর যেইগুলা তোমার এই ধরনের কালার, এই কালারের কোষগুলা হলো তোমার সোয়ান কোষ। সো হোপফুলি সবাই কিছুটা হলেও বুঝতে পেরেছো। মায়েলিন শীথ যদি কেউ কখনো যদি প্রশ্ন আসে যে নিউরিলেমা, দেখো যে চাপা সোয়ান কোষ নির্মিত নিউরিলেমা নামক আবরণী থাকে, ঠিক আছে? সো এই নিউরিলেমা, এই সোয়ান কোষ মূলত এই মায়েলিন শীথ বা নিউরিলেমাটা তৈরি করে। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। সুমাইয়া ইসলাম জেরিন খুব ভালো বুঝতে পেরেছে। ঠিক আছে, ওকে। এবং এখানে আরেকটা ছোট্ট কথা বলা হয়েছে, সেটা হলো যে নিউরিলেমা মূলত এই সোয়ান কোষ যে আবরণটা তৈরি করে সেটার নাম হলো নিউরিলেমা। লেমা মানে পর্দা, নিউরনের পর্দার নাম হলো নিউরিলেমা। এক্সন এবং নিউরিলেমার মাঝে একটা ছোট্ট জায়গা থাকে যেখানে প্রোটিন এবং ফ্যাট নির্মিত আরেকটা আবরণী থাকে, যার নাম আসলে মায়েলিন শীথ। সো মূলত এই নিউরিলেমাটাই আসলে মায়েলিন আবরণটা তৈরি করে। এটা 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 কোনো ব্যাপার না, এটা কোনো এটা 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 কোনো ব্যাপার না। যাহাই মূলত আমরা এই যে নিউরিলেমা আর মায়েলিন শীথকে এক হিসাবেই বিবেচনা করি, মূলত এই মায়েলিন শীথ তৈরি করে কে? অলিগোডেন্ড্রোসাইট এবং সোয়ান কোষ। আমাদেরকে এইটা মনে রাখতে হবে। এখন ছবির দিকে তাকায় দেখো, অ্যাক্সনের এই জায়গাটাতে নিউরিলেমা আছে, এই জায়গাটাতে নিউরিলেমা আছে, কিন্তু এই জায়গাটাতে কিন্তু নিউরিলেমা নাই। এই জায়গাটাতে কিন্তু নিউরিলেমা নাই। যেই জায়গাটাতে এরকম মাইলিন শীথ নাই, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় রেনভিয়ারের পর্ব। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেই জায়গাতে নিউরিলেমা অনুপস্থিত, যেখানে মাইলিন শীথ অনুপস্থিত, সেই জায়গাটাকে কি বলা হয়? রেনভিয়ারের পর্ব। এটা একটা মজার কথা, নোড অফ রেনভিয়ার। এই জিনিসগুলো তোমার কাছে খুব হাস্যকর বলে মনে হতে পারে, যেগুলো কি পড়তেছি, কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে। দেখো, এইটা একটা এক্সন, আর এর উপরে এরকম দেখো এইখানে 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 এইভাবে সোয়ান কোষ আছে। এই জায়গাটাকে বলা হবে নোড অফ রেনভিয়ার, তার মানে রেনভিয়ারের পর্ব। সো রেনভিয়ারের পর্বের কাজটা কি? আমাদের যে অনুভূতিগুলা নিউরনের মধ্য দিয়ে যাবে, তোমরা কিভাবে অনুভূতিগুলা যায় তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, তাহলে জিনিসটা মজা পাবা। মনে করো একটা সিগন্যাল এই নিউরনটা এনে এই নিউরনটাকে দিল, একটা সিগন্যাল দিল, এই সিগন্যালটা এই নিউরনের এই জায়গায় আসবে। এইখান থেকে সিগন্যালটা লাফিয়ে লাফিয়ে ভেতর দিয়ে এই জায়গা থেকে টুপ করে এই জায়গায় চলে আসবে, আবার একটা লাফ দিয়ে এই জায়গায় চলে আসবে, আবার একটা লাফ দিয়ে এই জায়গায় চলে আসবে, আবার একটা লাফ দিয়ে এই জায়গায় চলে আসবে। খুবই দ্রুত, পুরা পথ তাকে অতিক্রম করতে হবে না, এই জায়গাগুলো সে জাম্প করতে পারে। এই যে জাম্প করে, এটাকে মেডিকেলের ভাষায় একটা স্পেশাল নাম দেওয়া হয়, যেটা তোমাদেরকে এখন জানার দরকার নাই, সালটেটরি কন্ডাকশন বলে। কিন্তু এই নোটগুলো আছে বলেই কিন্তু আমরা খুব দ্রুত, তোমার পায়ে একটা কাঁটা ঢুকে গেল, সেকেন্ডের মধ্যে কোথায় তোমার পা, কোথায় তোমার ব্রেন, কিন্তু 1 সেকেন্ডেরও কম সময়ে তুমি কিন্তু বুঝতে পারো যে আমার পায়ে একটা কাঁটা বিঁধে গেছে। এতটা স্পিডে চলে এই নোড অফ রেনভিয়ার গুলাতে, আমাদের যে অনুভূতি খুব দ্রুত চলতে পারে। সো পরীক্ষায় প্রশ্ন আসবে, নিউরিলেমা কে তৈরি করে, মায়েলিন শীথ কে তৈরি করে, রেনভিয়ারের পর্ব কাকে বলে? যেই জায়গায় মায়েলিন শীথ থাকে না সেটাকে বলা হয় রেনভিয়ারের পর্ব। ঠিক আছে, ওকে। বই বছর বছর ছোট ছোট করে বই চেঞ্জ করে, এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা অভিশাপ। এই অভিশাপ থেকে বাচ্চারা কখনোই মুক্তি হবে না, কারণ এটা হলো জাস্ট ব্যবসায়িক ধান্দা। এই দুইটা তথ্য এখন জানানোর কোনো মানেই হয় না।
পুরোপুরি জাস্ট ব্যবসার জন্য এটা করা হয়। কারণ বছর বছর নতুন বই প্রকাশিত হলে একই বই একটা স্টুডেন্ট একবার কিনে ফেললে তো একবারে 300 টাকা দিল, কিন্তু ওই স্টুডেন্ট যদি বইটা 3বার কেনে তাহলে 900 টাকা হয়ে গেল। জাস্ট এগুলো হলো প্রকাশকদের, মনে হয় লেখকদেরও একটা এখানে ব্যবসায়িক ধান্দা আছে। যদিও লেখকরা খুব বিখ্যাত মানুষ, তাদের নিয়ে কথা বলাটা খুবই যাচ্ছে না, কিন্তু নিশ্চিত না যে কেন বছর বছর এই কাজগুলো করা হয়। সো যাই হোক, তাহলে আমরা এখান থেকে এই কথাগুলো জানলাম। আর এখান থেকে দেখো একদম নিচের দিকে থাকে টেলোডেনড্রিয়া। এক্সনের শেষ প্রান্তে কি থাকে? টেলোডেনড্রিয়া। টেলোডেনড্রিয়ার মাথায় মাথায় কি থাকে? সিনাপটিক নব। পরীক্ষায় প্রশ্ন আসবে, দেখো নব মানে বোতাম, দেখো এক্সনের শেষ প্রান্তে কি থাকে? এক্সনের শেষ প্রান্তে যে ছোট ছোট শাখাগুলা, সেইগুলোর নাম টেলোডেনড্রিয়া। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে টেলোডেনড্রিয়ার শেষ প্রান্তের নাম সিনাপটিক নব। অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় এক্সনের শেষ প্রান্তে কি থাকে, তোমরা উত্তর করো সিনাপটিক নব। অপশনে যদি টেলোডেনড্রিয়া থাকে তাহলে উত্তর হবে টেলোডেনড্রিয়া, কারণ এইটা এক্সনের শেষ প্রান্ত আর সিনাপটিক নবটা টেলোডেনড্রিয়ার শেষ প্রান্ত। এইভাবেই বই লেখা আছে, যদিও সিনাপটিক নবটাই হলো আলটিমেটলি পুরো নিউরনের শেষ প্রান্ত। একটা নিউরন কত মিটারের বেশি লম্বা হতে পারে? 1 মিটার। ভাইয়া, তোমার দৈর্ঘ্যই কিন্তু মাত্র 1.5 মিটার, একটা নিউরন কিন্তু এত বড় হতে পারে, 1 মিটার হতে পারে। এইবার এইবার দেখি কে আমাকে বলতে পারবে, কার বুদ্ধি কতটুকু, কে আমাকে নিউরন কাকে বলে আর স্নায়ু কাকে বলে এই পার্থক্যটা বলতে পারবে। দেখি কেউ একজন কমেন্ট করে জানাও তো, নিউরন ভার্সেস স্নায়ু এদের মধ্যে পার্থক্য কি? এক্সামের আগে আর কোনো বই কেনা লাগবে না, এখন যেটা কিনবে সেটাই আইন। নিউরন আর স্নায়ুর মধ্যে কি পার্থক্য কে বলতে পারবে? এতজন ক্লাস করছো? ইয়েস, এখানে বলেছে স্নায়ু হলো কলা আর নিউরন হলো কোষ। আচ্ছা, এটা উত্তরটা পুরোপুরি হয় নাই। নিউরন অবশ্যই একটা কোষ, স্নায়ু তো অবশ্যই কলা, বাট ঠিক আছে, কিন্তু উত্তরটা পুরোপুরি হয় নাই। আমি চাই উত্তরটা পুরোপুরি হোক। নিউরন স্নায়ুর একক। আচ্ছা, স্নায়ু হলো নিউরনের সমষ্টি। ভেরি গুড। এটা বলেছে শোয়েব উদ্দিন ইয়েসার, ওর কথাটা আমার খুব ভালো লেগেছে, ওর কথাটা আমার আসলেই পছন্দ হয়েছে, ফ্যান্টাস্টিক ভাবে ও বলেছে। শোয়েব উদ্দিন ইয়েসার, নিউরন স্নায়ু হলো তন্ত্র, স্নায়ু হলো তন্ত্র। তোমরা তো এগুলো বোঝো না, না বুঝে লিখতে স্নায়ু হলো তন্ত্র। স্নায়ুতন্ত্রের গঠন হচ্ছে নিউরন। বাবু, স্নায়ু তন্ত্রের কথা বলিনি, শুধু স্নায়ুর কথা বলেছে। স্নায়ু কাকে বলে? সাম অফ ইউনিট, সুমাইয়া ইসলাম জেরিন। জেরিন ফ্যান্টাস্টিক, ভেরি গুড। জেরিন ঠিক কথা বলেছে। ওয়াজিদ আহমেদ অবশ্যই নাই, নিউরন হলো স্নায়ুর একক। স্নায়ুর একক এটা তো সবাই বলতে পারবে। নিশাত তাসনিম, ফ্যান্টাস্টিক। অসংখ্য নিউরন একসাথে মিলিত হয়ে একটা স্নায়ু তৈরি করে। দ্যাটস দ্য বিউটিফুল থিং। দেখো, আমি ছবি এঁকে দিচ্ছি যাতে তুমি বাকি জীবনে কখনোই না ভুলো। এইটা একটা নিউরন, এই লালটা একটা নিউরন, এইটা একটা নিউরন, এইটা একটা নিউরন। কিন্তু এখন এখানে আমি একটা বান্ডিল তৈরি করলাম। কয়টা নিউরন আছে? ধরলাম এখানে 1000, 10,000। এই 10,000 নিউরন, এইটা কি বলা হয়? স্নায়ু। স্নায়ু আর কিছুই না, স্নায়ু হলো 10,000 নিউরনের সমষ্টি। ঠিক আছে, নিউরন তুমি কিন্তু সহজে চোখে দেখতে পারবা না, কিন্তু তুমি স্নায়ুটাকে চোখে দেখতে পারবা। তোমাদেরকে একটা স্নায়ু আমি দেখাচ্ছি, তুমি যে স্নায়ুটা দিয়ে দেখো সেই স্নায়ুটাকে আমি তোমাকে এখন দেখাচ্ছি। তুমি আমরা আমরা যে দেখি চোখে আমরা যে চোখ দিয়ে দেখি সেই নিউরনটা দেখতে কেমন, সেই নিউরনটা তোমাদের, সেই স্নায়ুটা দেখতে কেমন সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, সবাই একটু এখানে স্ক্রিনের দিকে তাকাও, আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। তাকায় দেখো যে হলুদ অংশটা, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এই যে হলুদ অংশটা, এই হলুদ অংশটা ভাইয়া, এই হলুদ অংশটাই কিন্তু, এই যে হলুদ অংশটা, এই হলুদ অংশটাই কিন্তু তোমার অপটিক নার্ভ। সো এই যে অপটিক নার্ভ, এই যে হলুদ, দেখো এটা কিন্তু অনেক বড়। এইটার মধ্যে কিন্তু এইটার মধ্যে কিন্তু হাজার হাজার নিউরন আছে। এইটার মধ্যে হাজার হাজার মানে একদম হাজার 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 নিউরন আছে। আমি এক্সাক্ট যদি জানাতে চাই যে এর মধ্যে কতগুলো কতগুলো নিউরন আছে, তাহলে আমি তোমাকে জানাচ্ছি। দেখো, এর মধ্যে আমাদের অপটিক নার্ভ,
এর মধ্যে 1.7 মিলিয়ন, আমি আবারও বলছি, এর মধ্যে থাকে প্রায় কতগুলা, 17 লক্ষ নিউরন। 17 লক্ষ ভাবা যায়? তাহলে দেখো এর মধ্যে 17 লাখ নিউরন আছে, যেটা দিয়ে তোমার এক পাশের চোখে তুমি দেখতে পাও। তাহলে এই যে তুমি আমাকে দেখছো, আমার ক্লাসটা করছো, কতগুলো নিউরনকে কাজে লাগাচ্ছ দেখো। দেখার জন্যই শুধুমাত্র 17 লাখ নিউরনকে তুমি কাজে লাগাচ্ছ। শুধুমাত্র দেখার জন্য 17 লাখ নিউরনকে কাজে লাগানো। ক্যান ইউ ইভেন বিলিভ দ্যাট? মানে কতগুলো নিউরনকে কাজে লাগাচ্ছ। তাহলে দেখো একটা মাত্র স্নায়ু তৈরি করতে কতগুলো নিউরন লাগে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আশা করি সবাই পারবা। আমরা কিন্তু ফ্রি ক্লাসের একটা রুটিন পাবলিশ করেছি। আমাদের যে ডিএমসি গেমার্স এর গ্রুপটা আছে, সেই গ্রুপে আগামী 5 দিন যে ক্লাস হবে সেই ক্লাসের রুটিন কিন্তু আমরা পাবলিশ করেছি। এবং আমরা যে লাইভ ক্লাস করছি সেই লাইভ ক্লাসের কমেন্টও আমি রুটিনটা দিয়ে দিলাম। এই রুটিন অনুসারে ক্লাস হবে। যারা আমাদের রেগুলার ক্লাস করবে, আমি গ্যারান্টি দিতে পারি যে তাদের এই যা পড়াবো এইটুকু তার কিন্তু পুরোপুরি ক্লিয়ার পড়ালেখা হয়ে যাবে। ঠিক আছে, এখানে শেয়ার করা এই মুহূর্তে যাচ্ছে না। ঠিক আছে, ওকে। 17 লাখ নিউরন, তাহলে আশা করি সবাই এখন থেকে নিউরন এবং স্নায়ুর মধ্যে পার্থক্যটা পারবে। পরীক্ষায় যদি এখান থেকে তাহলে এই লাইন থেকে কখনো প্রশ্ন আসে সমস্ত স্নায়ুতন্ত্রের, তাকায় দেখো, তাহলে এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্নায়ুতন্ত্রের এককগুলোকে কি বলা হয়, আশা করি তুমি উত্তর করতে পারবা। ঠিক আছে, সো দ্যাটস বিউটিফুল। তাহলে সমস্ত দীর্ঘ স্নায়ুতন্ত্রের গুচ্ছকে স্নায়ু বলে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। একজন বলেছে নিসেল দানা আরএনএ প্লাস প্রোটিন। হ্যাঁ, নিসেল দানা আরএনএ প্লাস প্রোটিন। তাহলে এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ছিল। এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ছিল। যারা এতক্ষণ ধরে ক্লাস করছো তাদের জন্য এইবার হলো এইটা হলো পুরস্কার। যারা এতক্ষণ ধরে ক্লাস করছো তাদের জন্য এটা পুরস্কার। আমি তোমাদেরকে এখান থেকে 1 মার্ক কমন আসবে এই গ্যারান্টি দিলাম, যদি এই চ্যাপ্টারটা পরীক্ষায় থাকে এবং তুমি যদি ভর্তি পরীক্ষাগুলোতে অংশ নাও। আমি তোমাকে গ্যারান্টি দিলাম এই টপিক থেকে 1 মার্ক আসতে যাচ্ছে, এটা হলো নিশ্চিত। তোমার যদি বই থাকে কষ্ট করে ভাইয়া বইয়ে, তোমার কাছে যদি বই থাকে, বইয়ের মধ্যে এই জায়গাতে লিখে নাও নিউরনের প্রকারভেদ। ভাইরা আমার, এই জায়গায় তুমি অবশ্যই অবশ্যই লিখে নাও। এইটা পরীক্ষায় আসবেই, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, মানে হলো পরীক্ষায় প্রশ্ন আসবেই। আসবেই কথাটার অন্য কোনো আর মিনিং নাই। আসবে মানে যে তুমি কালকে নেক্সট দিন পরীক্ষা অংশ নিবা, এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে যাচ্ছে। এটা হলো মাস্ট, গ্যারান্টিড। এটা পরীক্ষায় প্রশ্ন আসতে যাচ্ছে, ফর যে আইন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যারা ক্লাস করছো এটা পরীক্ষা আসতেছে। সো তাহলে কমন পেয়ে যাচ্ছ তুমি এখান থেকে। সো আমি তোমাদেরকে এখন কমন পাওয়ার টপিকটা পড়াবো। সো চলো শুরু করা যাক। নিউরন, দেখো নিউরন কয় প্রকার? 5 প্রকার। কিসের উপর ভিত্তি করে? প্রবর্ধকের সংখ্যার উপর ভিত্তি করে। কয়টা ডেনড্রাইট আছে তার উপরে ভিত্তি করে। কয়টা এক্সন আছে তার উপরে ভিত্তি করে। ছবির দিকে তাকায় দেখো, ছবিটা দেখলেই পড়া হয়ে গেল। দেখো ইউনিপোলার, ইউনি শব্দের অর্থ হলো এক, তার মাত্র একটা প্রান্ত। তাকায় দেখো, এই ব্যাটার মাত্র একটা প্রান্ত, এই একদিকে। বাইপোলার, প্রান্ত ভাইয়া দুইটা, এক পাশে দেখো, তাকায় দেখো ডেনড্রাইট, আরেক পাশে এক্সন, দুইটা প্রান্ত, এক দুই। সিউডো ইউনিপোলার, ভাইয়া দেখে মনে হবে এক, দেখায় মনে হবে দুইটা প্রান্ত, কিন্তু বাস্তবে প্রান্ত কিন্তু মাত্র একটাই। ছবির দিকে তাকায় দেখো, এই প্রান্তটাই পরবর্তীতে 2 ভাগে ঘুরে গেছে। দিস ইজ কল্ড সিউডো ইউনিপোলার। সিউডো শব্দের অর্থ মিথ্যা, মিথ্যা। সো আমরা অনেক সময় মিথ্যা, মিথ্যা শব্দটাকে আমরা সিউডো বলি, মেডিকেল টার্মে এটাকে সিউডো বলা হয়। সিউডো মানে হলো মিথ্যা, মানে হলো ফেক। তাহলে ফেক 2 প্রান্ত, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এরপরে দেখো আরেকটা আছে মাল্টিপোলার। দেখো কতগুলা প্রান্ত, দেখো ভাইয়া এইটা একটা প্রান্ত, এই পাশে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্রান্তের শেষ নাই। দিস ইজ কল্ড মাল্টিপোলার। আর অ্যাপোলার, ভাইয়া এইখানে যদিও ছবিটা এরকম দেওয়া আছে, ছবিটা দেওয়া আসলে ঠিক হয় নাই। ছবিটা আসলে এমন হয় না, ছবিটা হবে জাস্ট কোষটা থাকবে, কোনো প্রান্ত নেই। এখানে তো এটাকে মাল্টিপোলার মনে হচ্ছে, ছবিটা ভালো হয় নাই। ঠিক আছে, আমি তোমাদেরকে মানে ছবিটা বোঝার জন্য ঠিক হয় নাই। হতো যদি কোনো প্রান্ত না থাকতো, তাহলে তুমি আসলে দেখে বুঝতে পারতে যে অ্যাপোলো নিউরন গুলো দেখতে কেমন হয়। তারপরও অ্যাপোলো নিউরন গুলো দেখতে কিন্তু আসলে এমন হয়
কিন্তু ছবিটা দেখে বুঝতে পারবা না, কিন্তু বাস্তবে অ্যাপোলো নিউরনগুলো এমন হয়, কিন্তু ওগুলো আসলে প্রান্ত না। তো তারপর আমি তোমাদেরকে আরেকটা ভালো ছবি দেখাচ্ছি, যেটা দেখে তুমি অ্যাপোলো নিউরন সম্পর্কে একটা ভালো ক্লিয়ার কাট আইডিয়া পাবা। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যাতে ব্রেনের মধ্যে এই জিনিসটা বাকি জীবনের জন্য সেট থাকে, অনেক কিছু পরীক্ষায় আসবে। এই তাকায় দেখো, এই হলো অ্যাপোলার নিউরন, দেখতে পাচ্ছ? এই হলো ইউনিপোলার, এই হলো বাইপোলার, এই হলো সিউডো ইউনিপোলার। হোপফুলি আজকের পর এই জিনিস তুমি আর ভুল করবা না, ইনশাআল্লাহ এই জিনিস তুমি পারবা, রাইট? ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে গোল হবে না ছবি, এরকম ছবি এরকম অ্যাপোলো নিউরন পাওয়া যেতেই পারে, সেটা ব্যাপার না। পরীক্ষায় তাহলে কয় রকম নাম, নামগুলা কিন্তু গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় আসবে গুলোর উদাহরণ একদম ঝরঝরা মুখস্থ করতে হবে। এখন যা পড়াবো 240 জন, তোমরা আমাকে ওয়াদা করো এটা আমি যে 2 মিনিট পড়াবো, আগামী 2 মিনিটে এই জিনিস আমরা মুখস্থ করে ফেলবো। এবং এমন ভাবে মুখস্থ করব, যদি আজরাইল এসেও জানতে চায় মারা যাচ্ছ, যদি আজরাইল এসেও তোমাকে জানতে চায়, সেইভাবে আমাদেরকে এটা পড়ে সলভ করতে হবে। ঠিক আছে, এমন ভাবে আমরা এটা শেষ করব, এমন ভাবে আমরা এটা পড়ে শেষ করব। তাহলে চলো চলো শুরু করা যাক। দেখো, ইউনিপোলার বা এক মেরুযুক্ত, ইউনিপোলার বা এক মেরুযুক্ত নিউরন, আমরা ইউনিপোলার বা এক মেরুযুক্ত নিউরন আমরা যদি একটু তাকায় দেখি, দেখো কোথায় কোথায় পাওয়া যায়, মুখস্থ করতে হবে এগুলা। প্রধানত সেন্সরি, ইউনিপোলার পরীক্ষায় মূলত এগুলো সেন্সরি। দেখো, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে থাকে, মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে। যারা ক্লাস করছো এই জিনিসটা ব্রেনের মধ্যে সেট করতে হবে ইনশাআল্লাহ। আমি লিখে দিচ্ছি, দেখো ইউনিপোলার প্রান্তীয়, কিভাবে মনে রাখা যায় আমি একটু পরে শিখাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে ইউনিপোলারটা কোথায় পাওয়া যায়? প্রান্তীয় স্নায়ুতন্ত্রে পাওয়া যায়। বাইপোলার দ্বিমেরুযুক্ত, রেটিনা, ককলিয়া, নাক। ভাইরা আমার, বাইপোলার মনে রাখার জন্য দেখো তো, বাইপোলার এইটা মনে রাখার সিস্টেমটা দেখো, রেটিনা মানে কি চোখ, তারপর কি ককলিয়া, ককলিয়া মানে কান, তারপর হলো কি তোমার নাক। ভাইরা আমার, এই হলো আমাদের প্রিয় বল্টু, এই হলো বল্টুর চোখ, এই হলো বল্টুর নাক, আর এই হলো বল্টুর কান। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি টি জোন। তাহলে এই যে বাইপোলার গুলা কোথায় থাকে? আমাদের টি জোনে থাকে, আমাদের চোখ, কান এবং নাকে। তাহলে চোখ, কান এবং নাক, আমরা এভাবেও বলতে পারি আমাদের যেগুলো সংবেদী স্নায়ু আছে, আমাদের যে স্নায়ুগুলো সংবেদী স্নায়ু 1, 2 এবং 8, শুধুমাত্র তাদের শুধুমাত্র তাদের যে নিউরনগুলা সংবেদী স্নায়ুর যে রিসেপ্টর নিউরন, সেগুলো হলো বাইপোলার। মনে রাখতে হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মোট স্নায়ু আছে 12 জোড়া, আমরা এটা সবাই জানি, এইচএসসি 21 সবাই জানো আশা করি। এর মধ্যে সংবেদী কতগুলা, কোনগুলা? 1, 2 এবং 8, ঠিক আছে? বল্টু টিজন। তাহলে চোখ, কান, নাক, এই জায়গায় বাইপোলার থাকবে। ইহ জন্মে এগুলো ভুল করলে ভাই তুমি পরীক্ষা ধরা খাই যাচ্ছ, গ্যারান্টি। সিউডো ইউনিপোলার, ভাইয়া নামটাই দেখো, সিউডো মানে মিথ্যা, ছদ্ম মেরুযুক্ত, ছদ্ম মেরু বা ছদ্ম এক মেরুযুক্ত বলা হয় এটাকে, ঠিক আছে? ওকে, দেখো স্পাইনাল গ্যাংলিয়া এবং করোটিক স্নায়ুর গ্যাংলিয়ায় এই ধরনের নিউরন থাকে। সো ভাইয়া এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো তো, আমরা কিন্তু এই কথাটা সবাই জানি, গ্যাং, গ্যাং মানে হলো মাস্তানরা যেখানে একত্রিত হয় সেটাকে আমরা বলি হলো গ্যাং। সেইখানে কিন্তু মানুষ কিন্তু কখনোই সত্য কথা বলে না। তাহলে গ্যাংয়ে যারা কাজ করে, দুষ্ট লোকজন কাজ করে, তারা সবসময় মিথ্যা কথা বলে। তাহলে যারা মিথ্যাবাদী তারা কোথায় থাকবে? তারা একটা গ্যাং করে থাকে। এই গ্যাংটার নামই হলো গ্যাংলিয়া। গ্যাংলিয়া শব্দের অর্থ কি? গ্যাংলিয়া কিছুই না, অনেকগুলো স্নায়ুর কোষ যদি এক জায়গায় একতাবদ্ধ একটা গোল জিনিস তৈরি করে, সেটাকে বলা হয় গ্যাংলিয়া। তোমরা চাইলে গ্যাংলিয়ার ছবি দেখতে পারো, ছবি দেখলে গ্যাংলিয়া সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে আমি একটা দারুণ, আমাদের বডিতে কি সুন্দর গ্যাংলিয়া আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদেরকে সিনাপটিক গ্যাংলিয়ন দেখলে তোমাদের গ্যাংলিয়ন সম্পর্কে আর কখনোই কোনো কষ্ট হবে না। গ্যাংলিয়ন গুলো দেখতে কেমন, গ্যাংলিয়নের ছবি দেখাচ্ছি, এবং এই গ্যাংলিয়নের ছবি একবার দেখলে তোমার ব্রেনের মধ্যে ঢুকে যাবে। অনেকগুলো নিউরনের কোষ যখন একত্রিত হয় তখন সেটাকে বলা হয় গ্যাংলিয়া। ওয়েট ফর দ্য ছবি, ছবিটার জন্য ওয়েট করো।
ওকে, সবাই একটু সবাই বোর্ডের দিকে তাকাও, এখানে স্ক্রিনের দিকে তাকাও। গ্যাংলিয়া কাকে বলে তাকায় দেখো। এইগুলো যে পড়ে পরীক্ষায় আসবে তা না, কিন্তু এগুলো ব্রেনের মধ্যে এই যে এখানে ফুলে উঠছে, এই যে জায়গাটা ফুলে উঠছে, এই যে বিডের মতো বিড বোতাম, দেখো লেখা আছে ডরসাল রুট গ্যাংলিয়ন, পাশে এই জায়গায় দেখো দেখা যাচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। এই যে ফোলা ফোলা জায়গাগুলা ভাইয়ারা, এই ফোলা ফোলা জায়গাগুলোই হলো, এই ফোলা ফোলা জায়গাগুলোই হলো গ্যাংলিয়ন। সো এখানে এইগুলা কি বলা হচ্ছে গ্যাংলিয়ন, হোপফুলি সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ। এই জিনিসটাকে বলা হচ্ছে গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন এই হলো গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন গ্যাংলিয়ন। সো গ্যাংলিয়নে তাহলে কি থাকবে, মিথ্যা লোকজন থাকবে, গ্যাংলিয়নে কারা থাকবে, ঠিক আছে। ওকে, কত কত স্নায়ুতে, কত কত স্নায়ুতে পাওয়া গেল ইনশাল্লাহ, তাহলে আশা করি পারা যাবে। ওকে, এই গ্যাংলিয়ন কথাগুলো স্নায়ু গ্রন্থি নামে বাংলায়, গ্যাংলিয়নের বাংলা কি, কেউ জিজ্ঞাসা করে গ্যাংলিয়নের বাংলা কি, গ্যাংলিয়নের বাংলা হলো স্নায়ু গ্রন্থি। অনেক সময় বাংলা বইয়ে এইভাবে লেখা থাকে, গ্যাংলিয়নের বাংলা হলো স্নায়ু গ্রন্থি। তাহলে আমি কিন্তু সিউডোর খেলা শেষ করে দিলাম। আশা করি সবাই আমার সাথে খেলছো, আশা করি সবাই খেলাটাতে এনজয় করছো, মনে থাকবে। মাল্টিপোলার, আমাদের বডির বেশিরভাগ নিউরনই কিন্তু মাল্টিপোলার। দেখো স্তন্যপায়ীর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, দেখেছো, মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে কি তাহলে মাল্টিপোলার। ভাইরা আমার, তোমাদেরকে এই ছবিটা মনে আছে, তোমাদেরকে আমি বল্টুর শরীরের এইটা এঁকে দিয়েছিলাম, এইটাকে আমি বলেছিলাম এটাকে বলে সিএনএস, আর বাইরে যারা চলে যায় তাদেরকে কি বলেছিলাম, তাদেরকে বলেছিলাম কি পিএনএস। আশা করি মনে আছে। আরেকবার মনে করাই দিই, এই পিএনএস এ থাকে ইউনিপোলার, আর সিএনএস এ থাকে কারা, মাল্টিপোলার। কারণ যারা সিএনএস এ থাকে তাদেরকে অনেক কাজ করতে হয়, অনেক ধরনের ডাটা নিয়ে কাজ করতে হয়। যারা পিএনএস এ থাকে তাদের কাজ হলো শুধু একটাই, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে স্নায়ুতন্ত্রে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকে হলো মাল্টিপোলার, ওকে, আর পিএনএস এ থাকে হলো ইউনিপোলার। তোমাদের আশা করি সবার মনে আছে, এইটাও মনে আছে যে এইখানে থাকে হলো ইউনিপোলার গুলোতে থাকে হলো সোয়ান কোষ, আর মাল্টিপোলার নিউরনের সাথে থাকে হলো অলিগোডেন্ড্রোসাইট। আশা করি সবার মনে থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। যা পড়ালাম তা কিন্তু আমি বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। সিএনএস এ মাল্টি, পিএনএস এ কিন্তু ইউনি, দ্যাটস ইট। লাস্ট কথা, অ্যাপোলার, ভাইয়া এইটা কোথাও পাওয়া যায় না, মেরুহীন, খুবই রেয়ার, একদম রেয়ার, একদম একদম মোটামুটি একদম রেয়ার, ঠিক আছে। এখানে দেখো, সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে বাইরের দিকে, আর চোখের রেটিনার নিউক্লিয়ার স্তর, এই দুইটা স্তরে মেরুবিহীন নিউরন পাওয়া যায়। আরো একটা জায়গায় মেরুবিহীন নিউরন পাওয়া যায়। তোমরা এই দুইটা, এটা একটু কষ্ট করে মুখস্থই করতে হবে, সেই জায়গাটা লিখে নিতে পারো, অ্যাড্রেনাল মেডুলাতে। পরীক্ষা অনেক সময় এই অপশনটাও থাকতে পারে, মেরুবিহীন কোথায় পাওয়া যায়, অ্যাড্রেনাল মেডুলাতে। অনেক আগের বইগুলাতে কিন্তু এইটাও দেওয়া আছে। সো এই যে অ্যাড্রেনাল মেডুলা, তারপরে আর কোথায়, রেটিনার নিউক্লিয়ার স্তর, স্তরটার নাম নিউক্লিয়ার স্তর, ঠিক আছে। আর সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তর, কর্টেক্স, সেরেব্রাল কর্টেক্সের বহিস্তরে থাকে, ঠিক আছে। বহিস্তর কথাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বাইরের দিকের স্তরে থাকে। তাহলে আমরা এই কথাটুকু মনে রাখবো, অ্যাড্রেনাল মেডুলা, নিউক্লিয়ার স্তর আর বহিস্তর। তুমি চাইলে মনে রাখতে পারো, যারা অনেক উচ্চ প্রকৃতির অ্যাপোলার, যারা কারো কথা শুনে না, যারা শুধু অর্ডার দেয়, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি মনিব। আমরা মনিব কথাটা দিয়ে মনে রাখবো, ম দিয়ে মনে রাখবা হলো তুমি মেডুলা, নি দিয়ে তুমি মনে রাখবা নিউক্লিয়ার স্তর, আর ব দিয়ে তুমি মনে রাখবা বহিস্তর। কিসের বহিস্তর? তোফাইল ভাইকে এইচএসসি একাডেমিক ক্লাস নেন কোন পেইড ব্যাচে? আপনি যে পেইড ব্যাচে অ্যাড হতে বলছেন, আচ্ছা পেইড ব্যাচে এইচএসসি 22-এর ক্লাস আমরা নেওয়া শুরু করব জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে, প্রি মেডিকেল কোর্স, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, আমরা অ্যাপোলার নিউরন মনে রাখবো কি দিয়ে, মনিপ কথাটা দিয়ে মনে রাখবো, মেডুলা, নিউক্লিয়ার স্তর আর বহিস্তর, এই সকল জায়গায় থাকে, ইনশাআল্লাহ পারা যাবে। ওকে, ঠিক আছে। যা পড়ালাম ভাইরা আমার, এই জিনিস যারা এখনো পড়ে নাই তারা কিন্তু জাস্ট বিপদে পড়বে, যারা এখনো এই জিনিস পড়ে নাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ। অ্যাপোলার চলে এলো 5 নম্বরে, অ্যাড্রেনাল মেডুলা, ইয়েস ফ্যান্টাস্টিক। পিএনএস ইউনিপোলার, সবাই কমেন্ট করছো, ওকে, ঠিক আছে। যারা ক্লাস করলা, এবার ঘুরে ফিরে দেখি বুদ্ধি করে সবাই একটু জানাও তো, নিউরোগ্লিয়া কয় প্রকার, দেখি কে কে ভুল করে।
নিউরোগ্লিয়া কত প্রকার? ফ্যান্টাস্টিক, কেউ কিন্তু ভুল করে নাই, খুবই ভালো। যারা ক্লাস করছো তোমরা যে এখনো মনে রেখেছো, হ্যাঁ যাদের বই 4 দেওয়া আছে 3 আপডেট করে নাও, 3 আপডেট করে নাও। একজন বাদ চলে গেছে, অ্যাপেন্ডাইমা, অ্যাপেন্ডাইমা নামে যে কোষটা, সে কিন্তু শহীদ হয়ে গেল এই যাত্রায়। এবার গাজী আজমল স্যার সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাপেন্ডাইমাকে আমি খুন করব। সো গাজী আজমল স্যার বইয়ের এই এডিশনে অ্যাপেন্ডাইমাকে এবার খুন করেছে। আবার পরের বার মনে হবে যে অ্যাপেন্ডাইমাকে খুন করা ঠিক হয় নাই, ওকে পুনর্জীবন দিতে চাই আমি। দেখবা যে 6 মাসের পর নতুন এডিশনে অ্যাপেন্ডাইমাকে তিনি পুনর্জীবন দিয়ে নতুন করে বই পাবলিশ করবেন, তখন কিন্তু আবার এটা 4 হয়ে যাবে। এটা আপডেট হয়েছে বলেই তো বারবার করে বলছি, ঠিক আছে? ওকে, ফ্যান্টাস্টিক, ঠিক আছে। সো তোমাদেরকে আমি অনেকটুকু জিনিস পড়াই দিলাম, আসল টপিক তো অনেক কিছু আছে, ডান। সো ভাইয়েরা আমার, দেখো খুবই গুরুত্বপূর্ণ কথা, নিউরন কয় প্রকার? নিউরন কয় প্রকার? কেউ যদি এই প্রশ্নটা করে, তোমাকে যদি কেউ প্রশ্ন করে নিউরন কত প্রকার, তুমি যদি বুদ্ধিমান ছেলে মেয়ে হও, তোমার যদি ঘটে 2টা বুদ্ধি একটু বেশি থাকে, তুমি তাকে পাল্টা প্রশ্ন করবা কিসের ভিত্তিতে? দেখো ভাইয়া, ভিত্তির উপরে ভিত্তি করেই কিন্তু নিউরনের প্রকারটা বদলে যায়। একটা হলো, যদি ডেনড্রনের ভিত্তিতে কত প্রকার, তাহলে 5 প্রকার। আর যদি বলে কাজের ভিত্তিতে কত প্রকার, তাহলে 3 প্রকার। নিউরন কত প্রকার ফট করে 5 প্রকার বলে দিলে ভুল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, কারণ কাজের ভিত্তিতে নিউরন কিন্তু 3 প্রকার। জিনিসটা বুঝে চলতে হবে, কাজের উপরে ভিত্তি করে নিউরন 3 প্রকার: আজ্ঞাবাহী বা মোটর নিউরন, আন্তঃসংযোগী নিউরন এবং সংজ্ঞাবাহী বা সেন্সরি নিউরন। সো আজ্ঞাবাহী বা মোটর নিউরন, আমরা নামগুলো সবাই পড়ে নাও। যারা জীবন প্রথমবার পড়ছো, আমি চাইলেও আরো বেশি জোরে পড়াতে পারছি না। অ্যাডমিশন ব্যাচে কিন্তু যা অলরেডি পড়া আছে সেগুলো কিন্তু শুধু আমরা দেখাই দিই যেগুলো পড়তে হবে, ঠিক আছে? আন্তঃসংযোগী, ইন্টার নিউরন, আরেকটা হলো সেন্সরি নিউরন। এই যে নামটা, এই যে আন্তঃসংযোগী নিউরন, এই নামটাও কিন্তু আগের বইয়ে এরকম ছিল না, এই নামটা কিন্তু আগের বইয়ে ছিল মিশ্র। এই যে আন্তঃসংযোগী নামটা, এই নামটা কিন্তু বদলে গেছে। যারা ক্লাস করছো, যারা একটু পড়ালেখা করেছো জীবনে, তারা জানো আমরা অতীতে নিউরনকে 3 ভাগে ভাগ করতাম। একটা নাম দিতাম মোটর, আরেকটা নাম দিতাম সেন্সরি। এই দুজনের নাম ঠিক আছে ভাই, আরেকজনের নাম ছিল মিক্সড। কিন্তু বর্তমানে এই মিক্সড নিউরনের ভাই কিন্তু নাম আর নাই। এই নিউরন ভাই, এই নিউরনের উপর ভিত্তি করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটা নতুন একটা নাম দেওয়া হয়েছে, যে নিউরন। ভাই এখন কিন্তু এই নিউরন, এখানে দেখো নিউরনকে কিন্তু এখানে ইন্টার নিউরন দেওয়া হয়েছে। তবে এই যে মোটর সেন্সরি আর মিক্সড, তুমি যদি আমাকে বলো ভাইয়া এইটা প্রকার এখনো কোথাও আছে কিনা, এইটা কিন্তু এখনো আছে। স্নায়ুর প্রকারভেদ, স্নায়ুর প্রকারভেদ কিন্তু মোটর সেন্সরি এবং মিক্সড। যারা ক্লাসটা করছো, এটা খুব হাই পাওয়ার্ড, হাই অংশের ক্লাস, এগুলো সহজে ভালো করে না পড়লে কেউ বুঝবে না। স্নায়ুকে আমরা কাজের ভিত্তিতে স্নায়ু কত প্রকার, মোটর সেন্সরি মিক্সড। আর যদি বলে নিউরন কত প্রকার, ভাইয়া নিউরন কিন্তু আলাদা, স্নায়ু কিন্তু আলাদা। তখন কিন্তু মোটর সেন্সরি হবে, আর কি হবে? ইন্টার নিউরন। মোটর সেন্সরি আর কি হবে? মোটর সেন্সরি আর ইন্টার নিউরন, ইনশাআল্লাহ। ঠিক আছে, সো দ্যাটস ইট। আমরা নামগুলা পড়বো, নামগুলা পড়লেই হবে। আর কাজ কোনটার কাজ, কাজ তো তুমি রিডিং করলেই বুঝতে পারবে। আর এই মুহূর্তে যারা এখানে পড়ার মধ্যে আমরা একটা 1 মিনিটের ছোট্ট ব্রেক নেই। শুধুমাত্র যারা এইচএসসি 22 এর স্টুডেন্ট আছো, আমরা যদি একটা প্রি মেডিকেল কোর্স এইভাবে বেসিক টু প্রো শুরু করি, সেটা তোমরা করতে রাজি আছো কিনা? শুধুমাত্র তারা একটু আমাদেরকে জানাবা যে বেসিক টু অ্যাডভান্স আমরা এইচএসসি আগ পর্যন্ত যাতে তোমাদের সকল শর্ট সিলেবাসের চ্যাপ্টার আমরা এমন ভাবে পড়ি যাতে এইচএসসি প্লাস মেডিকেল দুইটাই কভার হয়ে যায়, সেইটা তোমরা করতে রাজি আছো কিনা? এইচএসসি 22 একটু কমেন্ট করে জানাবা, তাহলেই হবে। তাহলে দেখো কাজগুলা তোমরা এখন আমার সামনে বসে ক্লাস করতে করতে এই অংশটুকু রিডিং পড়ে নাও, রিডিং পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি কিন্তু অনেকটুকু গুরুত্বপূর্ণ টপিক পড়ালাম, একটু সময় দিয়ে পড়ালাম, কারণ এই জিনিসটা তোমরা কখনোই পড়োনি, এবং যেহেতু তোমরা কখনো পড়োনি,
তোমরা এটা গুরুত্বটা সহজে বুঝতে পারবা না। আমি চাইলে শুধু দাগাই দিয়ে পার করে চলে যেতে পারতাম যে এই জায়গাটা পড়ে শেষ করে দাও। এটা আমার বলতে কয় মিনিট সময় লাগতো, মাত্র 5 মিনিট সময় লাগতো পুরো টপিকটা পড়াইতে। তুমি তো ভবিষ্যতে ক্লাস করতে যাচ্ছ বিভিন্ন জায়গায়, জাস্ট আমার কথাগুলো তখন মনে হবে যে ওকে, ভাইয়া বোধহয় এই কথাটাই বলেছিল। দাগানো কাকে বলে? দাগানো এক জিনিস ভাই, পড়ার এক জিনিস। ঠিক আছে, ওকে। এইচএসসি 22-এর কারা কারা? এইচএসসি 22 ব্যাচ, আমি আছি বেসিক টু অ্যাডভান্স। আমি যদি এইচএসসি 23 ব্যাচ হতাম, 23 ব্যাচেরও আমরা একটা প্রোগ্রাম শুরু করছি, শুধু বায়োলজি পড়ানো হবে 23 ব্যাচকে। শুধু বায়োলজি আমরা শুধু ফোকাস করতে যাচ্ছি 23 ব্যাচের জন্য। ঠিক আছে, 9:30 পর্যন্ত কলেজে থাকবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ঠিক আছে, যে 22 ব্যাচের আগে থেকেই আছো সে তো আসোই, সে তো অলরেডি অনেকটুকু পড়ে ফেলছে আমাদের সাথে, তার তো অলরেডি পড়ালেখার পরিবর্তন হয়ে যাওয়ার কথা। লাস্ট টপিক, আমি যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষা 2012, সেই বারও কিন্তু এই মেডিকেল ভর্তি পরীক্ষা 2012তেও কিন্তু এই নিউরো ট্রান্সমিটার থেকে প্রশ্ন এসেছিল। নিউরো ট্রান্সমিটার খুবই গুরুত্বপূর্ণ টপিক। দেখো নিউরো ট্রান্সমিটার কাকে বলে বুঝাই বলতে পারি আমি, বুঝানোর সময় আসলে খুব একটা এখন আর নয়, তারপরও আমি একবার বুঝাই বলছি, কারণ এই টপিকটা তোমরা পড়ো নাই কখনো। ছবির দিকে তাকায় দেখো, এইটা একটা সিনাপটিক নব, দেখো কি সুন্দর একটা ছোট্ট সিনাপটিক নব, হ্যাঁ। আর এইটা হলো পরের নিউরনটা, এই মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে বলে সিনাপটিক ক্লেফট। একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কি দিয়ে যোগাযোগ করে? আমি যদি এখানে মনে করো সুমাইয়া আক্তারকে বা তনয় বা রাসেল কবিরকে ডাকতে চাই, আমি কিন্তু অনেকভাবে যোগাযোগ করতে পারি। আমি তাকে মুখে ডাকতে পারি, আমি তাকে এসএমএস দিতে পারি, আমি তাকে মেসেঞ্জারে কল দিতে পারি, তাই কিনা? সো অনেকভাবে আমি তাকে ডাকতে পারি, কিন্তু একটা নিউরন আরেকটা নিউরনকে কিভাবে ডাকে? তারা ডাকে হলো একটা মাত্র পদ্ধতি, সেই পদ্ধতির নাম হলো নিউরো ট্রান্সমিটার। একটা নিউরন এবং আরেকটা নিউরনের সাথে যে সম্পর্ক স্থাপন হয়, এই তথ্য, এই প্রসেসটাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার, ট্রান্সমিট করা। ঠিক আছে, তাহলে নিউরো ট্রান্সমিটার। ওকে, জুনের ক্লাস কবে থেকে স্টার্ট? জুনের ক্লাস আজকে থেকে স্টার্ট হয়ে গেল। 1 তারিখ থেকে সব ব্যাচের ক্লাস একসাথে শুরু হতে যাচ্ছে, নিউরো ট্রান্সমিটার। সো দ্যাটস ইট। এখন এই নিউরো ট্রান্সমিটার পরীক্ষার দিকে তাকায় দেখো, এখান থেকে কি কি প্রশ্ন আসবে। নিউরো ট্রান্সমিটার একটা রাসায়নিক পদার্থ, তাকায় দেখো এটা তৈরি হবে কোথায়? নিউরনের ভিতরেই, নিউরনের ভিতরেই তৈরি হবে। 2 নাম্বার, প্রিসিনাপটিক প্রান্তে সঞ্চিত থাকবে, তার মানেটা কি? এই জায়গায় জমা থাকবে, এই জায়গায় জমা থাকবে। দেখো সিনাপটিক ভেসিকলের ভেতরে জমা থাকবে, নিউরো ট্রান্সমিটার গুলো এই জায়গায় জমা থাকবে। 3 নম্বর কথা, এরা শুধুমাত্র সিনাপসে মুক্ত হবে, এই জায়গাটার নাম হলো সিনাপস, এই জায়গাটার নাম হলো সিনাপস। শুধুমাত্র সিনাপসে মুক্ত হবে। ঠিক আছে, তারপর পোস্ট সিনাপটিক মেমব্রেন, যেটা কিনা পরবর্তীতে আছে, সেখানে এটা রিসেপ্টরে যুক্ত হবে। এগুলো যারা বুঝতে পারছো না, না বুঝার কিচ্ছু নাই, দেখো এইখানে এই জিনিসটার নাম হলো পোস্ট সিনাপটিক মেমব্রেন, এইগুলো হলো রিসেপ্টর। দেখো দেওয়া আছে, ছবিও দেওয়া আছে, যুক্ত হবে কোথায়? রিসেপ্টরে। আর খুব দ্রুত এরা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পরীক্ষায় এই জায়গা থেকে সত্য মিথ্যা আসবে। যদি এই অংশ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, এখন পর্যন্ত আমরা ফুল সিলেবাসের প্রিপারেশন নিব, আমাদের লক্ষ্য থাকবে ফুল সিলেবাস পড়া। কিন্তু কোনো কারণে যদি ফুল সিলেবাস না হয়, তখন কিন্তু এইগুলো আর পড়তে হবে না, শর্ট সিলেবাসটার উপর আমাদেরকে হাফিজ হইতে হবে, হাফিজ। আর যদি ফুল সিলেবাস হয়, ভয় পাওয়ার কিচ্ছু নাই। মনে রাখবে তোমার জন্য যেটা ফুল সিলেবাস, বাকি 1 লক্ষ বাচ্চার জন্য সেটা ফুল সিলেবাস। তোমার জন্য যেটা কঠিন, বাকি 1 লক্ষ বাচ্চার জন্য সেটা একই রকম কঠিন। ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নাই। সো এই যে নিউরো ট্রান্সমিটার, এখান থেকে কি আসবে? সত্য মিথ্যা আসতে পারে, যে কোনটা নিউরো ট্রান্সমিটার জন্য সত্য নয়, মিথ্যা নয়। কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই অংশটা। এই আমি দেখো 10 স্টার দিলাম, 10 স্টার, আমার সাথে সাথে পড়ে ফেলবা। নিউরো ট্রান্সমিটার কয়েক ধরনের আছে, আমি যা পড়াবো তাই এখানে এই মুহূর্তে আইন। দেখো একটা হলো অ্যামিন, একটা হলো পেপটাইড, একটা হলো অ্যামিনো অ্যাসিড, আরেকটা হলো অন্যান্য। ভাইয়া পরীক্ষায় আসবে নিচের কোনটা অ্যামিনো অ্যাসিড, ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটা পেপটাইড। চলো শুরু করা যাক। দেখো অ্যামিনো অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন এবং গামা। সো দেখো অ্যামিনো অ্যাসিড গুলার মধ্যে তুমি যদি অ্যাসিড নামটা দেখতে পাও, বুঝে নিবা যে এইটা অ্যামিনো অ্যাসিড, নামেই তো বোঝা যাচ্ছে অ্যাসিড দেওয়া, অ্যাসিড। আর তুমি যদি দেখতে পাও যে কোনো একটা নিউরোট্রান্সমিটারের নাম জি দিয়ে শুরু হচ্ছে, বুঝবা সেটা অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড দেখো, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, গাবা, অ্যাসপার্টিক অ্যাসিড।
অ্যাসপার্টিক অ্যাসিড তো জি দিয়ে শুরু হয়নি, কিন্তু সেখানে কি শব্দটা আছে? অ্যাসিড। তাহলে আমরা মনে রাখবো জি প্লাস অ্যাসিড সমান অ্যামিনো অ্যাসিড। এইভাবে মনে রাখতে হবে, জি প্লাস অ্যাসিড সমান জি প্লাস অ্যাসিড সমান হলো অ্যামিনো অ্যাসিড। আমরা যাতে অবশ্যই অবশ্যই সেই কথাটা মনে রাখি, জি প্লাস অ্যাসিড। ওকে, কথা পরিষ্কার? ডান। তাহলে অ্যামিনো অ্যাসিড চিনলেই পারবা, আমরা কিন্তু সবগুলা পড়বো না। এবার দেখো অ্যামিনো অ্যাসিড তারই ভাই হলো অ্যামিন। ভাইয়া অ্যাসিড গুলা এগুলা কিন্তু অ্যাসিডিক, আর যেগুলো অ্যামিন সেগুলো কিন্তু ক্ষারীয়। দেখো তো নামের শেষে দেখো অ্যামিন দেওয়া, এই দেখো ডোপামিন, ঠিক আছে। তারপরে দেখো হিস্টামিন, সো অ্যামিন, এই যে জৈব অ্যামিন, মিন নাম দেওয়া, দেখতে পাচ্ছ। সো এছাড়া মিনের ভাই হলো নিন, সেরাটোনিন, হিস্টামিন, ডোপামিন। তুমি যদি এরকম মিন নামটা কোথাও খুঁজে পাও, বুঝে নিবা যে ইন মিন এইভাবে যদি খুঁজে পাও, আমরা যদি এইভাবে পড়তে চাই, তাহলে দেখো এপিনেফ্রিন, ডোপামিন, আমরা যদি এইভাবে পড়তে চাই তাহলেও কিন্তু হয়ে যাবে পেপটাইডের। আমরা কিন্তু জৈব অ্যাসিড এইভাবেও পড়তে পারবো, দ্যাট দ্যাট এটা হলো একটা পড়ার উপায়। তাকায় দেখো তাহলে জৈব অ্যামিন গুলা কিভাবে পড়বো। জৈব অ্যামিন, প্রথম কথা হলো অ্যামিনের কি থাকবে? মিন। মিনের ভাইকে, মিনের ভাই নিন, আর হলো ইন। সো এই তিনটা কথা আমরা ঠিক এইভাবে পড়ার চেষ্টা করব, দ্যাট উইল বি টোটালি ওকে। আশা করি তুমি জৈব অ্যামিনটা ইনশাআল্লাহ উত্তর করতে পারবা। কথা কি পরিষ্কার? এইবার দেখো পেপটাইড। ভাইয়া এই দুইটা কেউ যদি পারে, পরীক্ষা এই দুইটা আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। পরীক্ষা এই দুইটা আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি, ঠিক আছে। তারপরও অনেক সময় পেপটাইড থেকেও প্রশ্ন আসতে পারে। এখানে দেখো কতগুলো কতগুলো অ্যামিনো অ্যাসিড দেওয়া, মানে পড়ার তো শেষ নাই। এগুলো যদিও আলিম স্যারের বইয়ে আছে, হ্যাঁ আলিম স্যারের বইয়ে আছে, এগুলো নতুন অ্যাড করা হয়েছে, বাট ব্যাপার না। সো তাকায় দেখো আমরা এটা কিভাবে মনে রাখার চেষ্টা করব। পেপটাইডের দিকে, তার নামের দিকে তাকায় দেখো, নিউরোটেনসিন, সোমাটোস্টেটিন, ডাইনরফিন, সাবস্টেন্স পি এবং এন্ডোরফিন, ঠিক আছে। আমরা এটা কিভাবে মনে রাখবো? দেখো পেপটাইড, পেপটাইড আমার এই সূত্রটা একবার মনে রাখলেই হয়ে গেল। দেখো পেপটাইড থেকে আমরা মনে রাখবো পেপসি, যাতে তুমি এগুলো যে পেপটাইডের সেই কথাটা মনে রাখতে পারো। অনেক সময় বাচ্চা কাচ্চা সূত্র মনে রাখে, কিন্তু কিসের সূত্র সেটি মনে রাখতে পারে না। দেখো এসা, আর সোমা, পেপসি খেয়ে, এসা ও সোমা এই দুইজন পেপসি খেয়েছে, যে পেপসির মধ্যে তোমার কি দেওয়া ছিল? কিছু একটা মেশানো ছিল, যেইটা খেয়ে সে কি হয়ে গেল? ডাইনি হয়ে গেল। তাহলে এসা এবং সোমা পেপসি খেয়ে কি হয়ে গেছে? ডাইনি হয়ে গেছে। তো চলো আমরা একটু দেখি। এ দিয়ে হলো এন্ডোরফিন, ভাইয়া সাথে সাথে পড়ে ফেলো। সা দিয়ে হলো সাবস্টেন্স পি, মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। তুমি যদি চান্স পেতে চাও তোমাকে এগুলা ঝরঝরা করতে হবে। সোমা দিয়ে সোমাটোস্ট্যাটিন, ডাই দিয়ে ডাইনরফিন, নি দিয়ে নিউরো টেনসিন। তাহলে দেখো এশা এবং সোমা পেপসি খেয়ে কি হয়ে গেল? ডাইনি হয়ে গেল। এই হলো পেপসির পেপটাইড। আর অ্যামিন দেখলে তো তুমি কি করবা? মিন নিন হয়ে গেল। আর অ্যাসিড থাকলে তো জি। তুমি যদি এইগুলা পারো, পরীক্ষা এই তিনটা আসবে, অন্যান্যটা জীবনও আসবে না। সো ভাইয়া মূলত অন্যান্য গুলা থেকে অপশনে দেওয়া থাকবে। ওকে, এটা কি হলো? ডাইনি। তাহলে ইনশাল্লাহ ডাইনি, ও কিন্তু ডাইনি হয়ে গেল। আমরা ডাইনরফিন থেকে সেইভাবে চাইলেই মনে রাখতে পারি। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এই অংশ দেখো 10 স্টার দিয়েছি। ভাইয়ারা কেউ যদি এটা পড়তে চাও, এই 10 স্টার পরীক্ষার জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ভয়ঙ্কর ইম্পর্টেন্ট এই 10 স্টার, এটা পারতেই হবে আমাদেরকে, ঠিক আছে। সো ডান। নিউরনের খেলাটা আজকে আমি শেষ করে দেই, নিউরনের অংশটুকু। তাহলে যা শিখালাম ইনশাল্লাহ, যারা 200 জন এই মুহূর্তে ক্লাস করছো, এগুলা কিন্তু মোটেই সহজ না। যারা ক্লাস করছেন, দিজ আর নেভার ইজি। এই অংশগুলা যা পড়াচ্ছি প্রচন্ড প্রচন্ড কঠিন, ঠিক আছে। যাদের নতুন বই নাই, নতুন ক্লাস ছেড়ে চলে যাচ্ছে, নতুন বই কিনে ফিরে আসতেছে, ওরা পাগল হয়ে গেছে।
যে নতুন বই কিনতে হবে। হ্যাঁ, আজকে অনেকেই নতুন বই কিনবা, আজকে কিছুটা ব্যবসা বিক্রি ভালো হবে নতুন বইয়ের, কিনতে হবে নতুন বইটা, কিচ্ছু করার নাই। আর যাদের বই নাই তারা লিখে নিতে পারো, কোনো ব্যাপার না। ওকে, ঠিক আছে। ডাইনি, পেপসি খেয়ে ডাইনি হয়ে গেল, হ্যাঁ এইভাবেই মনে রাখতে হবে। লাস্ট টপিক দেখো, সিনাপস। 2 মিনিটে আমরা সিনাপস সম্পর্কে পড়বো। সিনাপস মানে কি? এই জায়গাটার নাম হলো সিনাপস। বইয়ে এত তথ্য দেওয়া হয়েছে, এত তথ্য দেওয়া হয়েছে যে তুমি পড়তে পড়তে কিছুক্ষণ পরে ক্লান্ত অনুভব করতে পারো, কিন্তু কেউ যদি আমার কথাগুলো শোনার পরে বইটা পড়ে, তার কাছে অনেকটুকু সহজ মনে হবে। ভাইরা আমার, এই যে দেখো, এই জায়গাটার নাম হলো তোমার সিনাপস, যে জায়গাটা দুইটা নিউরনের সংযোগ স্থল। একটা নিউরন এই জায়গায় এসে শেষ হচ্ছে, আর একটা নিউরন এই জায়গায় এসে শুরু হচ্ছে। এই দুইটা নিউরনের সংযোগ স্থলের নাম হলো সিন্যাপস। পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, শুধু পরীক্ষার জন্য আমরা পড়বো, সিনাপসে কতটুকু জায়গা থাকে? 20 থেকে 30 ন্যানোমিটার ফাঁকা জায়গা মুখস্থ করতে হবে। সিনাপস কতটুকু থাকে? 20 থেকে 30 ন্যানোমিটার। এই জায়গাটার নাম কি? সিনাপটিক ক্লেফট। ঠিক আছে, দ্যাটস ইট। সিনাপটিক ক্লেফটের দৈর্ঘ্য কতটুকু? 20 থেকে 30 ন্যানোমিটার। সিনাপস কত প্রকার? 4 প্রকার। কার কার মধ্যে সিনাপস হতে পারে? একটা একটা কোষের, একটা নিউরনের এক্সন, আরেকটা নিউরনের কোষ দেহ। একটা নিউরনের এক্সন, আরেকটা নিউরনের ডেনড্রন। একটা নিউরনের এক্সন, আরেকটা নিউরনের এক্সন। ডেনড্রন, ডেনড্রন। ভাইয়া যতভাবে তুমি এখানে বিন্যাস সমাবেশ করতে পারো, সেই 4 ভাবেই সেইভাবেই তোমার সিনাপস হতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নিচের কোনটা সিনাপসের প্রকারভেদ নয়? তখন তুমি নতুন কোনো প্রকার যদি বানানো হয় এই 4টা নাম ছাড়া, তখন সেই নামটাতে উত্তর হবে। নাম ছাড়া এই জায়গা থেকে আর কিচ্ছু পড়তে হবে না। আমি তো বলেছি 2 মিনিটে পড়বো। সিনাপসের কাজ খুবই গুরুত্বপূর্ণ লাইন। এক, শুধুমাত্র কেবল একদিকে তথ্য প্রেরণ করে। ভাইয়ারা আমার, সিনাপসের যেই সিনাপস একমুখী, কখনোই তথ্য নিচ থেকে উপরে যাবে না, উপর থেকে নিচেই আসবে। যেই সিনাপস যেইভাবে কাজ করে, যদি যেই সিনাপসে নিচ থেকে উপরে যাবে, সেই সিনাপসে কখনোই উপর থেকে নিচে আসবে না। সিনাপসের কাজ হলো তথ্যকে একমুখী করা। তথ্য কখনোই 2 মুখে যাবে না। যদি কখনো 2 মুখে যায়, তাহলে 2টা তথ্য ধাক্কা খেয়ে যাবে। আলটিমেটলি কিন্তু তুমি কোন ধরনের তথ্য আলটিমেটলি তুমি পাবা না। সো তথ্যকে কেবল একদিকে প্রেরণ করা। সিনাপসের কাজটা তুমি অবশ্যই রিডিং পড়বা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই 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 কম। এবার সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন, এখান থেকে মাত্র 2 মিনিট 1 মিনিট সময় লাগবে আমাদের। পরীক্ষায় কোনটা আসবে তাকায় দেখো। দেখো, সিনাপসে এই যে উদ্দীপনা বহনের সাথে কোন আয়নটা জড়িত, পরীক্ষায় গ্যারান্টি দিলাম এটা আসবে, ক্যালসিয়াম আয়ন। খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম আয়ন দেখো নবের মধ্যে প্রবেশ করলো, পরীক্ষায় প্রশ্ন আসবে উদ্দীপনা পরিবহনের জন্য কোন আয়ন প্রবেশ ফরজ? উত্তর হলো ক্যালসিয়াম আয়ন। যেই ছোট্ট ভাইয়ের আমার ক্লাস করছো, ক্যালসিয়াম আয়ন ছাড়া কোনো ধরনের উদ্দীপনা বাহিত হবে না। এই ক্যালসিয়াম আয়ন যখন সিনাপটিক নবের ভিতরে প্রবেশ করে, তখন কিন্তু সেইটা ভেতরের এনজাইমকে সক্রিয় করে। সেই এনজাইমটা কিন্তু পরবর্তীতে শক্তি উৎপন্ন করে। সেই শক্তিটাই কিন্তু আমাদের যে নিউরোট্রান্সমিটার, একটা খুব গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার হল অ্যাসিটাইলকোলিন। সেই অ্যাসিটাইলকোলিনকে সেই জায়গায় কি করে? সেই জায়গায় ক্ষরণ করে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউরোট্রান্সমিটার হলো অ্যাসিটাইলকোলিন। সেই অ্যাসিটাইলকোলিনকে ক্ষরণ করে কে? আমাদের এই ক্যালসিয়াম। পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে পরীক্ষায় যদি একটা প্রশ্ন আসে, সেইটা হলো যে কোন আয়নটা দরকার, উত্তর হলো ক্যালসিয়াম আয়ন। তাকায় দেখো, তাহলে কে প্রবেশ করবে? ক্যালসিয়াম আয়ন। সেই ক্যালসিয়াম আয়ন কার উপরে কাজ করবে? সিনাপটিক ভেসিকলের। সেখান থেকে কি বের হবে? অ্যাসিটাইলকোলিন। সেইটা পরবর্তীতে অ্যাসিটাইলকোলিন সিনাপসে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি সংকেত তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে ক্যালসিয়ামের নাম সবসময় মনে রাখবা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, তাকায় দেখো, পোস্ট সিনাপটিক ঝিল্লিতে নিউরোট্রান্সমিটার যৌগ তৈরি করে এবং বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম প্রবেশ এবং পটাশিয়াম বের হয়ে যায়। ভাইয়ারা আমার, এইগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। তারপরে একটা ছোট্ট জিনিস আমি বলে দেই, এই জিনিসটা বোঝাটা কিন্তু গুরুত্বপূর্ণ। যারা ক্লাস করছো 200 জন, আমার কথা একবার শুনলেই হয়ে যাবে। এইটা হলো প্রি সিনাপটিক, এই জায়গাটার নাম সিনাপস। এইটা সিনাপসের আগে, সেজন্য এটার নাম প্রি সিনাপটিক। যেমন প্রি মেডিকেল, মেডিকেলের আগে। এটা হলো পোস্ট সিনাপটিক। তাহলে প্রি সিনাপটিক এবং পোস্ট সিনাপটিক
প্রি সিনাপটিকে প্রবেশ করবে কে? ক্যালসিয়াম আয়ন। তারপরে বের হবে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার যখন এই জায়গায় যায় লাগবে পোস্ট সিনাপটিকে, তখন খেয়াল করো তখন প্রবেশ করবে কে? পোস্ট সিনাপটিকে সোডিয়াম আয়ন। বের হয়ে যাবে কে? পটাশিয়াম। ভাইয়া পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এই লাইনটা যদি প্রশ্ন আসে, দেখি কেউ বুঝতে পারছো কিনা। পোস্ট সিনাপটিক মেমব্রেনে নিউরোট্রান্সমিটার যুক্ত হওয়ার পর কোন আয়ন প্রবেশ করে? পরীক্ষা যদি প্রশ্ন আসে, পোস্ট সিনাপটিক মেমব্রেনে নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন যুক্ত হওয়ার পর কোন আয়ন প্রবেশ করে? দেখি একটু কমেন্ট করে জানাও তো। এগুলো খুব দামি পড়া, এগুলো কিন্তু সহজ পড়া না। যারা ক্লাসে নাই এরা কিন্তু জীবনও পারবে না, গ্যারান্টি দেন জীবনও পারবে না। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছো, কিন্তু পড়বা কিভাবে? এই তো পড়ে ফেললেই হয়ে গেল। সোডিয়াম আয়ন, ফ্যান্টাস্টিক। কমেন্ট করেছে জান্নাত, সুমাইয়া, তাইবা, রাইসা, সবাই কমেন্ট করছে। অহনা, আজগর আলী। জানুয়ারিতে ভাইয়া আর যেই এডিশনই আসুক, আর কোনো বই আমরাও পড়াবো না। যেই এডিশন আসছে বাজারে সেইটাই, আর কোনো এডিশন আসবে না। 6 মাসের আগে কোনো এডিশন আসে না। সেই জন্য আমরা কিন্তু এই চ্যাপ্টারটা পড়াবার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা শুধুমাত্র ওই মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য যেই চ্যাপ্টারগুলো পড়ানো সহজ সেইগুলো পড়াই দিলাম, পড়াই দিয়ে স্টুডেন্টকে বুঝাইলাম, পরবর্তীতে আসল চ্যাপ্টার আর পড়ানো হলো না। ওই স্টেজে আমরা বিশ্বাসী না। তাহলে প্রি সিনাপটিকে কোনটা প্রবেশ করবে? ক্যালসিয়াম। পোস্ট সিনাপটিকে কোনটা প্রবেশ করবে? সোডিয়াম। আমাদের সাথে সাথে পড়ে ফেলবা, পড়া হয়ে যাবে। পড়বো কিভাবে চিন্তা করা দরকার নেই, পড়ে ফেলতে হবে, এই হলো কথা। পড়া যাবে কিভাবে, পড়া যাবে এইটাই হলো চিন্তা করার বিষয়। তাহলে দেখো, কে প্রবেশ করে কে বের হয়, পারা যাবে। পুরা প্রক্রিয়াটা ঘটতে সময় লাগে কতটুকু সময়? 0.5 সেকেন্ড, 0.5 মিলি সেকেন্ড। খুবই গুরুত্বপূর্ণ। দেখো 0.5 সেকেন্ডও কিন্তু না, 0.5 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড মানে অলরেডি 1 সেকেন্ডের। ঠিক আছে। সো এখানে নতুন এই তথ্যগুলো যুক্ত করা হয়েছে। যদিও যারা বলছো এত চেঞ্জ কেমন করে হয়, আপুরা তোমরা এখনো পুরনো জগতে আছো। যদিও এই তথ্যগুলোর অনেকগুলাই কিন্তু আলিম স্যারের বইয়ে আগে থেকেই ছিল। আজমল স্যার এখন বিভিন্ন বই ঘেটে ঘেটে সব বইয়ের হীরামণি মুক্তাগুলা তার বই এনে ঢুকাই দিচ্ছে, যাতে মানুষ আর বাকি বইগুলো কেউ না কেনে। এটাই সত্য কথা। সো আলিম স্যারের বইগুলো আগে থেকেই ছিল, এগুলা কিন্তু এমনিও কিছুটা পড়তেই হতো, এখন কিন্তু এটা পড়তেই হবে। ঠিক আছে, এটাই স্বাধীন বাংলা, চেঞ্জ তো থাকবেই। ওকে, সো বের হয়ে যাবে পটাশিয়াম। যারা ক্লাস করলা ফ্যান্টাস্টিক, এখনো যারা টিকে আছো, পড়া কিন্তু মোটামুটি অল্প কঠিন, আহামরি কঠিন তেমন কিন্তু না। সো আমি তোমাদেরকে টানা 1 ঘন্টা 40 মিনিট ধরে দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক পড়ালাম। কি কি টপিক পড়ালাম সেটা তোমাদের ব্রেনে অলরেডি প্রবেশ করেছে। সো চাইলেই আমি তোমাদেরকে মস্তিষ্ক পড়াতে পারি। মস্তিষ্ক পড়াতে গেলে তোমরা দুই একজন আজকে কান্না করতে পারো, দুই একজন পাগলও হয়ে যেতে পারো যে ভাই আজকের মতো ক্ষান্ত দেন। সো কালকের দিনে আমরা নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের মস্তিষ্ক সম্পর্কে পড়বো। আমরা নেক্সট দিন এই চ্যাপ্টারের মস্তিষ্ক সম্পর্কে পড়বো ইনশাল্লাহ। আমরা এবং স্নায়ু সম্পর্কে পড়বো। এবং নেক্সট কালকের ক্লাসটা কেউ মিস করবা না। কালকের ক্লাসে আমরা বস হয়ে যাব এই অংশটুকুতে। আমি বললাম তো আমাদের এই সমন্বয়ের চ্যাপ্টার ক্লাস শেষ করো, তারপরে তুমি এই আগামী 7 দিনে এই চ্যাপ্টারটা পড়ে ফেলো। এইটাই সবচেয়ে বড় চ্যাপ্টার, যেটা তোমাদের ভয় পাওয়া উচিত। এরপর আরেকটা চ্যাপ্টার আছে যেটা সবচেয়ে বড়, সেটা হলো অণুজীব। এই দুইটা চ্যাপ্টারকে শুধুমাত্র এইচএসসির বাচ্চাদের ভয় পাওয়া উচিত, যেটা তো আমরা ডিএমসি ডিমার্স থেকে ফ্রিতেই পড়াই দিচ্ছি। সো আমার মনে হয় যে আজকে আর এর বেশি পড়ানোর সুযোগ নাই। তোমরা এই কয়েকটা পেজ আজকের দিনে পড়তে থাকো, ঠিক আছে। সো এই অংশটুকুর পিডিএফ আমি আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আমরা এর বেশি ফ্রি ক্লাস এর বেশি নিব না। তোমরা এই অংশটুকু পড়বা এবং এই অংশটুকু পড়ে কিন্তু এই অংশটুকুর উপরে ভালো মতো, এই অংশটুকুর উপরে পড়ালেখা করবা, ভালো মতো পড়বা এবং ভালো মতো পড়ে মানে চেষ্টা করবা যাতে ব্রেনের মধ্যে পুরোপুরি প্রবেশ করে। ঠিক আছে, আমরা রুটিনটা একটু আপডেট করে দিব। ফ্রি ক্লাসের রুটিন আমরা ডেটটা একটু চেঞ্জ করে দিব। আজকের ক্লাসটাকে আমরা বোনাস হিসাবে দিলাম, কারণ এই চ্যাপ্টার তো শেষ করতে আমাদের আরো 2টা ক্লাস লাগবে। সো আমরা রুটিনটা একটু আপডেট করবো, নাথিং টু ওরি। সো আমরা এই ক্লাসটা বোনাস হিসাবে দিলাম। সবাই এই ক্লাসে যারা অংশ নিলা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আবারও বলছি, তোমাদের সামনের 75 দিনের কথা চিন্তা করতে হবে। এই আগামী 7 দিনও বোনাস। নেক্সট যে 7 দিন আছে এই মাসে, এই 7 দিন কিন্তু বোনাস। যতটুকু পারো তথ্য গ্যাদার করে নাও, কিন্তু পরের 75টা দিন 15ই মার্চ পর্যন্ত যা পড়ালেখা করবা সেটা দিয়েই অ্যাকচুয়ালি তোমার চান্স হবে। ঠিক আছে, সেটা দিয়েই অ্যাকচুয়ালি তোমার চান্স হবে। ওই 15 দিনে তুমি কি পড়ালেখাটা করছো সেটাই হলো তোমার আসল। ওকে, ইনশাল্লাহ
15ই মার্চে। আচ্ছা, আর খুবই গুরুত্বপূর্ণ কথা হলো যে এই 75 দিনে 1800 ঘন্টা, এই 1800 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 1200 ঘন্টা পড়ালেখা করতে হবে, দ্যাট ইজ দ্য প্ল্যান। এর মধ্যে 200 ঘন্টা হবে তোমার অ্যাসিস্টেড লার্নিং। আমাদের কোর্স হলো 100 ঘন্টার কোর্স। এই 100 ঘন্টার ক্লাস কেউ যদি লাইভে করে তাহলে তার কিন্তু 100 ঘন্টাই লাগবে, আর কেউ যদি লাইভে না করে তাহলে 100 ঘন্টা রেকর্ডেড ক্লাস করতে কিন্তু ভাই আমি গ্যারান্টি দিলাম 300 ঘন্টা লাগে। মনে রাখবা রেকর্ডেড ক্লাসের এইটাই হলো একমাত্র সমস্যা, 100 ঘন্টার ক্লাস করতে 300 ঘন্টা লাগে, আর 100 ঘন্টা লাইভ ক্লাস কিন্তু 100 ঘন্টাতেই শেষ হয়ে যায়। এটাই হলো একমাত্র পার্থক্য লাইভ এবং রেকর্ডেড ক্লাসের। সো তোমরা চাইলে এখানেও জয়েন করতে পারো। সো এইটুকু সবাই আগে একটু পড়ে ফেলো, যারা নতুন বই কিনো নাই চাইলে নতুন বই কিনতে পারো, কারণ বইয়ে ছোট্ট কিছু পরিবর্তন তো এসেইছে। 1% পরিবর্তন পুরো তথ্যের তুলনায়, এই 1% পরিবর্তন অনেকের কাছে অনেক বেশি বলে মনে হতে পারে। বোটানি বই কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, বোটানি বই চেঞ্জ হয়েছে। বোটানি বইয়ের 0.5% চেঞ্জ হয়েছে। বোটানি বইয়ে যেটা আসল ঘটনা ঘটছে সেটা হলো লেখাগুলো আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে, পড়াইতে বেশ কষ্ট হবে। লেখাগুলো একদমই ছোট হয়ে গেছে, পড়াইতে খুবই কষ্ট হবে, এবং জায়গায় জায়গায় কুরআনের আয়াত এবং হাদিসের বয়ান কিছু জায়গায় ঢুকায় দেওয়া হয়েছে, সেগুলা মানে কিছু জায়গায় কুরআন এবং হাদিসের আয়াত ঢুকানো হয়েছে। সো বোটানি বইয়ে কিছু ফ্যান্টাস্টিক ছোট ছোট চেঞ্জ এসেছে। এই ছোট্ট টপিকের উপরে কালকে এক্সাম হবে না, আমরা রুটিনটা একদিন পিছিয়ে দিব। এক্সাম হবে পরশু। কালকে আমরা মস্তিষ্ক অংশটা শেষ করব, যাতে তুমি মস্তিষ্কের উপরে বস হইতে পারো। আর তোমার বন্ধু বান্ধব তোমার কলেজের গ্রুপে একটু শেয়ার করে দিও, যাতে তোমার কলেজের লোকজন একটু এসে ক্লাসটা করতে পারে। এই চ্যাপ্টার দুইটা করলে অন্তত পক্ষে দেখবা যে তোমরা একটু কনফিডেন্ট অনুভব করছো। শোনো, এই চ্যাপ্টার দুইটা অনুজীব এবং সমন্বয় নিয়ন্ত্রণ শর্ট সিলেবাসে হলেও এই চ্যাপ্টার দুইটা ভর্তি পরীক্ষার হলে পড়ে যাওয়া উচিত, কারণ এই দুটো এমন চ্যাপ্টার এগুলা থেকে প্রশ্ন দেখা যেতে পারে যে সিলেবাসে নাই, তারপর দেখা গেলে চলে আসতে পারে, এতটাই ভয়ঙ্কর এই চ্যাপ্টার গুলো। সো কালকের দিনে আমরা মস্তিষ্ক পড়বো, যেহেতু আজকে আমরা শুধুমাত্র সামনের আলোচনাটা করলাম, নেক্সট দিন আমরা হরমোন নিয়ে পড়বো। তারপরের দিন পরীক্ষা হবে, তাহলে পরশুদিন রুটিনের একদিন করে পিছিয়ে যাবে। তোমাদের কলেজের গ্রুপে এটা শেয়ার করে দিও, কলেজের মেসেঞ্জার গ্রুপে বলে দিও যে ডিএমসি ডিমার্স এই ক্লাসটা করতে পারো, যেহেতু ফ্রি ক্লাস, যেহেতু টাকা লাগছে না। আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তোমরা যদি অবশ্যই শেয়ার করে দিও। তো এটা তোমাদের, এইটুকু তো আমরা তোমাদের কাছ থেকে আশা করতেই পারি, তাই তো? ঠিক আছে। তো মনিরুল হক বলেছে এইবার পাবনা মেডিকেলে যেতে হবে বলে মনে হয়। মনিরুল, এই সময় মাথা ঠান্ডা রেখে যে পড়তে পারবে সেই কিন্তু ভালো করবে। সবাই কিন্তু তোমার চাপের মধ্যে আছে, যারা চাপটাকে জয় করতে পারবে তারাই কিন্তু হিমালয়ের উপরে যেতে পারবে। মনে রাখবে, এভারেস্টের চূড়ায় সবাই যেতে পারে না, আমাদের লক্ষ্য এভারেস্ট। এভারেস্টে কিন্তু যারা সাধারণ স্টুডেন্ট, এভারেস্ট কিন্তু এভারেস্টদের জন্য নয়, যদিও নামটা কাছাকাছি। এভারেস্ট হলো যারা কিনা বেস্ট, তাদের জন্য। যতই চাপ আসুক, এত চাপ জয় করে তারাই তো এভারেস্টে যায়। সো একটু পরিশ্রম আমরা করি, কোনো জ্ঞানী বিফলে যাবে না। হতে পারে এত কিছুর পরে দেখা যেতে পারে, হতে পারে শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তখন কি হবে? তখন তো আহ তখন এই এই জ্ঞানগুলো তারপর ভর্তি পরীক্ষা হলে তোমাকে অবশ্যই সাহায্য করবে আমি যা পড়ালাম। তার আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আজকের লাইভ ক্লাস আমরা এখানে বিদায় ঘোষণা করলাম। সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।